This call is now being recorded. চলো আমরা ক্লাসে চলে যাই। আচ্ছা, আজকে আমি মেইনলি যেটা পড়াবো, তোমাদের ডেট দিয়ে দিয়েছে সিটেটের, যারা যারা সেন্ট্রাল টেট পরীক্ষা দেবে। তো সিটেট এক্সামের ডেট দিয়ে দিয়েছে। তো ডিগ্রি থাকলে অবশ্যই সিটেটের পরীক্ষা দেবে, আমি এইটুকু বলবো। এবছর না পারো কিন্তু পরের গুলো দেওয়ার চেষ্টা করো। যদি তোমার কোয়ালিফিকেশন থাকে, কোয়ালিফিকেশন কি কি লাগে সবকিছু ডিটেলস পাঠিয়ে দেওয়া হয়েছে প্রতিটা গ্রুপে। তো যদি তোমার সেই কোয়ালিফিকেশন থাকে তাহলে অবশ্যই দুটো পেপার, তুমি দুটো পেপার যদি দুটোই কোয়ালিফিকেশন থাকে তাহলে দিও, যদি একটা থাকে তো একটা দিও। অবশ্যই কিন্তু সিটেটের পরীক্ষা দিও। রেডি করার দায়িত্ব আমাদের। তুমি যদি সিটেটের পরীক্ষা দেবে তো আমাদের ঠিক রেডি করিয়ে দেবে তোমাকে। ইংলিশের কোশ্চেন হয় বলে ভয় পাওয়ার কিছু নেই, সেই দায়িত্ব আমরা নেব। তুমি শুধু জাস্ট যদি কোয়ালিফিকেশন থাকে অবশ্যই তুমি পরীক্ষাটায় বসবে। এই পরীক্ষাটা হয়তো ফর্ম ফিল আপ করোনি, সেটা ভয়ে হতে পারে, বা ইংলিশে কোশ্চেন হয় এই ভেবে হয়তো ফিল আপ করোনি। কিন্তু এইটুকু বলছি, এই পরীক্ষাটা হয়ে যাওয়ার পর 16 তারিখ কি 17 তারিখ এরকম, কারো 16 তারিখ পড়েছে, কারো 17 পড়েছে। তো যাই হোক, মোটামুটি জবে ডেট আছে যার, অ্যাডমিট কার্ড পেয়ে গেছো নিশ্চয়ই। তো এবার পরীক্ষাটা হয়তো কতটা বলছি অ্যাডমিট কার্ড জাস্ট কলকাতা দিয়ে আছে, কোনো মানে তার নিচে যে অ্যাড্রেস থাকে সেটা দেয়নি এখন। ওটা দেবে না, ওটা দুদিন আগে জানা যাবে। যদি 16 তারিখ এক্সাম হয়, 14 তারিখে আপনি ফুল অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন। ও, আমার 20 তারিখ পড়েছে। আমার আচ্ছা। 16 তারিখ এক্সাম। বেশ, আচ্ছা, ঠিক যাই আছে। হোক, এখন যেটা কথা হচ্ছে, তোমরা অনেকে একদমই বেসিক জানো, তো অনেক কিছুই জানো না এমন অবস্থায়ও আছো, প্রথমবার হয়তো পরীক্ষা দেবে এমনও অনেকে পরিস্থিতিতে আছো। অথবা এমন আছো যে পুরো রেডি আছো কিন্তু প্র্যাকটিস দরকার। যাই হোক, কার কি এইটুকু টাইমে জানি না কে কতটা কেমন আছো। তো একটা পরীক্ষা সামনে যেটা আছে, এই পরীক্ষাটা দিয়ে দেওয়ার পরে নিজেরা নিজেদের জায়গা আরো ভালো বুঝে যাবে। তো আমি যে কথা বলবো তোমাদেরকে, যে নেক্সট এই ভুলটা যেন না হয়। যাদের কোয়ালিফিকেশন আছে অবশ্যই সিটেটের পরীক্ষা দেবে। এবার তার জন্য প্রিপারেশন কিভাবে নিতে হবে, কি করতে হবে বছরের প্রথম থেকে। কারণ দেখো, ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা ওই বছরে একবার হবে কি, 2 বছরে একবার হবে কি, 3 বছরে একবার হবে, সেটা বলা মুশকিল ব্যাপার। তো যে কারণে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের টেটের উপর ভরসা করে থাকা ঠিক বুদ্ধিমানের কাজ হবে না। তো সব স্টেটের পরীক্ষা হয়। তো যেখানে যেখানে তোমার পক্ষে সম্ভব পরীক্ষা দাও। তাতে তুমি যেখানেই থাকো, আজকের দিনে কিন্তু এমন নয় যে ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা দিয়েছে, টেটের পরীক্ষায় কোয়ালিফাই করেছে মানে ঘরের কাছাকাছি স্কুলে পড়েছে, তাকে অনেক দূরে দিয়ে দিয়েছে, এমন কেস হচ্ছে কিন্তু। অতএব তুমি যদি অন্য স্টেটেও টিচার হও তাতে কিছু যায় আসে না। সেই হিসাবে আমি বলছি যে 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 স্টেটেরই বেরোক, তুমি সমস্ত স্টেটেরই পরীক্ষা হয়, অতএব তুমি অংশগ্রহণ করতে পারো যেগুলো যেগুলোতে মানে তোমার কোয়ালিফিকেশন থাকবে। এবং এইটুকু যে সিলেবাস প্রায় সেম যেহেতু, অতএব তুমি একটু ঠিকঠাক পড়লে তোমার কিন্তু কোনো প্রবলেম হবে না। যাদের কোয়ালিফিকেশন আছে অবশ্যই পরীক্ষা নেক্সট থেকে ভুল করবে না, দেবে। স্কুল টিচিং যদি তোমার স্বপ্ন থাকে তাহলে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের উপরে ভরসা করে থাকবে না, তাহলে কিন্তু এই স্বপ্ন পূরণ হতে অনেক দেরি হয়ে যাবে। পূরণ হবে না বলছি না, তুমি যদি লেগে থাকো তাহলে হবে, কিন্তু
ততদিনে তুমি হয়তো ডিপ্রেশনে চলে যেতে পারো, যে কারণে তোমাকে কিন্তু সব পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে। যদি স্কুল টিচিং স্বপ্ন থাকে তাহলে স্কুল টিচিং এর যত পরীক্ষা যেখানে হবে তুমি অ্যাপ্লাই করবে এবং সেটা আমাদেরকে জানিয়ে দেবে, ইনফর্ম করে দেবে, তাহলে আমরা সেই রকম ভাবে ব্যবস্থা নেব। ঠিক আছে, এই পরীক্ষাটা হয়ে যাওয়ার পরেই সিটেট এর জন্য স্পেশাল ভাবে পরের, কারণ সিটেট প্রায় 6 মাসেই হয়। তো সিটেট এর পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হয় এবং দুটো করে পেপার, তো অনেক তাড়াতাড়ি হয়। সেটা বছরে বছরেই প্রায় চলতে থাকে যেহেতু, তাই আমরা যাদের যাদের কোয়ালিফিকেশন আছে তারা অবশ্যই পরীক্ষাটা দেবে, সাপোর্ট আমরা করব, আমরা থাকবো সঙ্গে, সেই নিয়ে তোমাকে ভাবতে হবে না। আচ্ছা বেশ, যেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার কেমন টাইপের কোশ্চেন হয় আমি পাঠিয়ে দিয়েছি প্রতিটা গ্রুপে। আজকে আমি প্রথমে এগুলো আলোচনা করব, তবে এটা আলোচনা করছি মানে যারা শুধু প্রাইমারি দেবে এমনটা নয় যে তাদের ক্ষেত্রে এগুলো লাগবে না, এগুলো সবই লাগবে তাদের ক্ষেত্রে। আর আজকের ক্লাসে রুটিন অনুসারে যে টপিকটা আছে সেই টপিকের রেকর্ডিং ক্লাস আমি পুরো প্রোভাইড করে দেব। মানে যে ব্যাচের আজকে ক্লাস আছে, মানে আজকে তো 3 নম্বর আর 5 নম্বর ব্যাচের ক্লাস, তো সেই হিসেবে তোমাদের আজকের ক্লাসে যে টপিকটা হওয়ার কথা ছিল ওই রেকর্ডিংটা আমি দিয়ে দেব। অতএব তুমি সেটা দেখবে, তারপর যা যা প্রবলেম হবে আমি আলোচনা করে দেব। কিন্তু এই জিনিসটা যেহেতু 16 থেকে পরীক্ষা শুরু হচ্ছে, তাই এটা একটু আলোচনা করে দেওয়ার বিষয়, তাই আমি কিছু প্রবলেম ডিসকাস করে দেবো আজকে। ঠিক আছে, তো যারা সিটেট দেবে না তাদেরও এগুলো কাজে লাগবে, যারা সিটেট দেবে তাদের তো অবশ্যই কাজে লাগবে। সিটেট দিতে গেলে তোমাকে যে 30 নাম্বার ম্যাথের কোশ্চেন থাকছে, সেখানে তুমি অবশ্যই বুঝতে পারছো 15 নাম্বার তোমার পেডাগগি পার্ট থাকবে, 15 নাম্বার ম্যাথের উপরে থাকবে। ম্যাথের উপরে কোশ্চেন সাধারণত কি দেখতে পাবে এখানে, এখানে প্রাইমারির মতো বড় বড় সিম্পলিফিকেশন থাকে না, একদম সিম্পল কোশ্চেন থাকে সিম্পলিফিকেশনের। এমন এমন কোশ্চেন শুধু একটু ধাঁধা টাইপের, একটু ভালো করে জিনিসটা বুঝতে হয়, ছোট ছোট আনসার হয়, বেশি বড় নয়, কিন্তু কোশ্চেনটা বুঝতে হবে ভালো করে। তো তুমি দেখবে নাম্বার সিস্টেমের উপর কোশ্চেন পাবে দুটোর মতো। তুমি দেখবে জিওমেট্রি, ওই যে মেনসুরেশন, বিশেষ করে পরিমিতি যে টপিকটা করেছি, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, স্কোয়ার, রেক্টাঙ্গেল, বা যারা স্পিয়ার টিয়ার অলরেডি করে ফেলেছো যাদের, তো তাদের সেখানে কিন্তু কোশ্চেন থাকবে, সেটাকে ভালো করে করতে হবে। 15 নাম্বার পেডাগগি পার্টের উপরে কিন্তু তোমাকে একটু বেশি জোর দিতে হবে, ওখানে 5 নাম্বারের মতো ইজিলি পেয়ে যাবে। কারণ হচ্ছে 5 নাম্বারের কোশ্চেন এমন থাকে যেগুলো হচ্ছে খুবই সোজা আনসার দেওয়া যায়, কিন্তু যেহেতু ইংলিশে কোশ্চেন তাই অনেকে মানে বুঝতে পারে না, তাই ওটা ইংলিশের বই ফলো করে কিছু কিছু করে নেওয়ার দরকার আছে। ঠিক আছে, তো এইটুকু টাইমে অনেকে হয়তো ফর্মটা ফিল আপ করে ফেলেছো, কিন্তু আদৌ পড়েছো কতটা সেটা তুমিই ভালো করে বলতে পারবে। যাই হোক, আমি কিছু কিছু কোশ্চেন আলোচনা করে দিচ্ছি, আর যা যা ডাউট হবে বা প্রবলেম হবে আমাকে জানাবে, সেগুলো তারপর বলে দেবো। ঠিক আছে, ক্লাসে চলে যাচ্ছি, কারো কিছু বলার থাকলে বলে ফেলো, আদারওয়াইজ আমি পড়ার মধ্যে ঢুকে যাচ্ছি। কেউ কিছু স্যার টিএমএস 2 তে কবে অ্যালিগেশন মিক্সচার গুলো কবে হবে, ওইটাই মনে হয় বাকি আছে আর আমাদের। মিক্সচার, তো মিক্সচারটা আমি এর পরের ক্লাসে করাবো এখানে। ঠিক আছে, এখানেই করাবো পরের ক্লাস। ঠিক আছে, ওটা হলেই মনে হয় আমাদের মোটামুটি হয়ে যাবে। আর একটা প্রফিট লস আছে মনে হচ্ছে, ওটা করাবো। ঠিক আছে, চলো Plus। আমি চলো আমি টপিকে চলে যাচ্ছি। প্রপার্টিজ অফ ইভেন এন্ড অড নাম্বারস বলছে যে ইভেন নাম্বার আর অড নাম্বারের মধ্যে প্রপার্টিজ কি। আচ্ছা, প্রপার্টি মিনস ইভেন নাম্বার অড নাম্বারের উপর বেস করে কিছু কোশ্চেন মাঝে মাঝে পরীক্ষায় দেখা গেছে যে জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যার উপর কিছু কোশ্চেন, যেমন তোমাকে বললো দুটো জোড় সংখ্যা, দুটো ইভেন নাম্বার যোগ করলে কি হয়, দুটো ইভেন নাম্বার তোমাকে দিলাম, তাদের সাম করলে কি হবে, যেমন ইভেন নাম্বার 4 আর একটা ইভেন নাম্বার দিলাম 6, তো তাদের সাম করলে কি হবে, সেটা ইভেন হবে নাকি অড হবে, এবং সেটা কি অলওয়েজ হবে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো দুটো ইভেন নাম্বার সাম করলে ইভেনই হবে, অলওয়েজ হবে এটা। ইভেন কে আমরা এইভাবে ভাবতে পারি যে যদি তুমি যেমন দেখো যে 3+5 দুটো অড নাম্বার যোগ করলে ব্যাপারটা উল্টো হয়ে যায়, দুটো অড নাম্বার যদি যোগ করা হয় তখন কিন্তু এটা হয়ে যায় ইভেন, দুটো অড কিন্তু ইভেন দেয়। তুমি যখন এইসব টাইপের প্রবলেম করবে, তুমি অনেক সময় মনে থাকে না, তুমি এক্সাম্পল তুলে নেবে পরীক্ষা হলে, যখন এইসব প্রবলেম যদি ফেস করো তখন তুমি পুরো ডিটেলস করার বেশি দরকার নেই, দুটো একটা এক্সাম্পল ভেরিফাই করে নেবে, তাতে দেখবে কাজ হয়ে যাবে।
যেমন বলছে তোমাকে ফার্স্ট যে সাম অফ টু ইভেন নাম্বার ইজ এ ইভেন নাম্বার, দুটো ইভেন নাম্বারের যোগফল সর্বদা ইভেন নাম্বারই হবে। যে কোনো দুটো ইভেন নাম্বার নাও, তাদের যোগ করো, সর্বদা সেটা কিন্তু ইভেন নাম্বার হবে। তো তুমি কিন্তু চেক করার সময় সবসময় দুটো একটা এক্সাম্পল নেবে, দিলে দেখবে তোমার ভেরিফাই হয়ে যাবে। নেক্সট বলছে সাম অফ টু অড নাম্বার ইজ এন ইভেন নাম্বার, দুটো অড নাম্বারের যদি যোগ করা হয়, যেমন 3 আর 5, তো 7 আর 5, তো দুটো অড নাম্বারে যোগ করলে কিন্তু ইভেন হবে। তো সাম অফ টু অড নাম্বার ইজ এন ইভেন নাম্বার, তাহলে দুটো ইভেন থেকে ইভেনই হলো, দুটো অড থেকে ইভেনই হলো। এবার বলছে সাম অফ ইভেন এন্ড অড নাম্বার, সাম অফ ইভেন এন্ড অড নাম্বার কি হবে? বলছে একটা 3 নিলাম, একটা 4 নিলাম, একটা ইভেন নাম্বার একটা অড নাম্বার, যোগ করলে কিন্তু অড আসছে। তো ইভেন প্লাস অড করলে কিন্তু অডই আসে। এই কিছু কথা, তো অড প্লাস ইভেনও তাই অডই আসবে। তাহলে ইভেন প্লাস অড বা অড প্লাস ইভেন উল্টো হওয়া মানে অডই আসছে। দুটো সেম হয়ে গেলে, দুটো ইভেন বা দুটো অড হলে সবসময় ইভেন আসছে। তাহলে একমাত্র অড কখন আসছে? 3টে কেস, টোটাল 4টা কেস। 4টা কেসের মধ্যে আমরা কি দেখলাম না, সেম যখন থাকবে মানে ইভেন ইভেন, তো তখন ইভেনই হচ্ছে। অড অড তখন ইভেনই হচ্ছে। কিন্তু যখনই অপোজিট হচ্ছে, একটা ইভেন একটা অড, তখনই কিন্তু অড আসছে, বা অড প্লাস ইভেন সেটাও কিন্তু অড আসছে। তাহলে অপোজিট হলে তখন অড আসে, সেম হলে তখন ইভেন আসে। তো এইভাবে মনে রাখতে পারি, আদারওয়াইজ আমরা এক্সাম্পল দিয়ে ভেরিফাই করব। বলছি ইভেন নাম্বারকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, সবসময় ভাগশেষ শূন্য থাকবে, কারণ ইভেন নাম্বার তাকেই বলে যাকে 2 দিয়ে ভাগ করলে পুরো ভাগ চলে যায়, ভাগশেষ থাকে না। তো আমরা জিরোকে কি ইভেন নাম্বার বলতে পারি? কি বলবে? না। জিরোকে কি ইভেন নাম্বার বলতে পারি? না। না। জিরোকে জিরো ইভেন ইভেন নাম্বার নাম্বার। বলতে পারবো কি পারবো না? হ্যাঁ স্যার, ইভেন নাম্বার। কেন? কেন ইভেন নাম্বার? স্যার জিরোকে দিয়ে, জিরো তো 2 দিয়ে ডিভিজিবল তো। হ্যাঁ, আমরা ইভেন নাম্বারের ডেফিনেশন যেটা জানি, কাকে বলে ইভেন নাম্বার না, যদি কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ যায় তবে আমি তাকে বলবো ইভেন নাম্বার। ঠিক আছে, তো আমাদের জিরোকে কিন্তু 2 দিয়ে ভাগ যায়, জিরোকে ইভেন যে কোনো নন জিরো নাম্বার দিয়ে ভাগ যায়, তাই জিরো কিন্তু ইভেন নাম্বার। 0 × 2 = 0, আমরা জিরোকে 2 দিয়ে ভাগ করতে পারি, তাই জিরো কিন্তু ইভেন নাম্বার। তো জিরোকে আমরা ইভেন নাম্বারের মধ্যে ফেলবো। ইভেন নাম্বার ইজ ডিভিজিবল বাই 2 এন্ড সবসময় রিমাইন্ডার এত ফেলে। অড নাম্বার কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, সব সময় ভাগশেষ 1 থাকে। অড নাম্বার, যে কোনো অড নাম্বার নাও, তুমি যা খুশি অড নাম্বার নাও, তুমি বললে 17 নিলাম, 2 দিয়ে ভাগ করো, সব সময় অবশিষ্ট 1 বেঁচে থাকবে। অড নাম্বারকে 2 দিয়ে ভাগ করলে সবসময় অবশিষ্ট 1 বেঁচে থাকে। ইভেন নাম্বারকে 2 দিয়ে ভাগ করলে অবশিষ্ট 0 পড়ে থাকে। এরকম কিছু কথা আমরা এখানে জেনে নিলাম। আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা দিচ্ছে, সিটেটের একটা কোশ্চেন বলছে সাম অফ প্লেস ভ্যালু অফ 5 ইন 6251 6521 এন্ড 5621। বলছে প্লেস ভ্যালু অফ 5 এর প্লেস ভ্যালুর সাম চেয়েছে। 3টে নাম্বার দিয়েছে 6251 6521 এন্ড 5621। কি হবে অপশন? 5550। 5550। 5550 স্যার। 5550 বলছে। 6251 6521 5621 বলছে সাম অফ প্লেস ভ্যালু অফ 5। প্লেস ভ্যালু বলা মানে আমি অনেক বুঝিয়েছি তোমাদেরকে যে স্থানীয় মান। তো স্থানের মান মানে 5 যেখানে আছে সে তারপরে যতগুলো ডিজিট থাকবে ততগুলো শূন্য বসাতে হবে। তো এই প্রথম নাম্বারটা থেকে আমি পাবো 50, পরেরটা থেকে পাবো 5 এর পিঠে 00, তারপরটা থেকে পাবো 5 এর পিঠে 3টে 0। তো এদেরকে যদি যোগ করে দেওয়া হয় 0555, তো 5550। অপশন 2 ইজ দ্য রাইট আনসার। এটা হবে প্লেস ভ্যালু। এটা যদি বলতো সাম অফ দ্য ফেস ভ্যালু অফ 5 ইন এত, তখন কি বলতাম? সাম অফ দ্য ফেস ভ্যালু 15। 15 বলতাম। ঠিক, প্রত্যেকের 5 5 5 করে নিয়ে
15 হতো আমাদের আনসার। যদি কোশ্চেনে বলতো সাম অফ ফেস ভ্যালু অফ 5 ইন এত, যদি আমাকে ফেস ভ্যালুর কথা বলতো তখন আমরা বলতাম 5 5 5 মিলে 15 হতো। যেহেতু প্লেস ভ্যালু বলেছে তাই আনসারটা 550। পরের কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু, নিচের কোন স্টেটমেন্টটা সঠিক? 1 নম্বর, দ্য ডিফারেন্স অফ অ্যান ইভেন নাম্বার অ্যান্ড অড নাম্বার ক্যান বি ইভেন নাম্বার। বলছে তুমি যদি ইভেন নাম্বার আর অড নাম্বারের মধ্যে বিয়োগ করো তাহলে সেটা বলছে ইভেন নাম্বার হবে। একটা অড নাম্বার আর একটা ইভেন নাম্বারের মধ্যে বিয়োগ করলে ইভেন নাম্বার। ডিফারেন্স মিন্স ওদের মধ্যে পার্থক্য করতে বলছে। তো একটা ইভেন নাম্বার নিলাম সাপোজ 6, একটা অড নাম্বার নিলাম সাপোজ 3, তো বলছে তাদের সাবট্রাক্ট করলে সেটা ইভেন নাম্বার হবে। যখন আমি একটা এক্সাম্পল দেখলাম যে 6 থেকে একটা অড নাম্বার বাদ দিলে সেটা কিন্তু অড আসছে, তাহলে এই কথাটা ভুল হয়ে যাচ্ছে। তাহলে এখানেই একটা এক্সাম্পল যখন পেলাম যেটা আমার কোশ্চেনে মানে স্টেটমেন্টে যেটা দিয়েছে তাকে ভুল প্রমাণ করছে, তাহলে আমরা এটাকে কেটে দেব, আর চেক করতে যাব না। পরেরটাই বলছে সাম অফ টু অড নাম্বার, দুটো অড নাম্বারের সাম করতে বলছে। তাহলে দুটো অড নাম্বার সাম করলে একটু আগে পড়লে এটাই সঠিক উত্তর। ইভেন হয়ে যায়। তারপর ইভেন নাম্বার এবং তার সাথে আর একটা ইভেন নাম্বার যোগ করতে বলছে। বলছে দিলে যে রেজাল্টটা হবে সেটা ইভেন হবে। তো আমরা দেখলাম যে অড প্লাস অড করলে ইভেন হয়, আর ইভেন প্লাস ইভেন করলে ইভেন হয়। যেহেতু আমাকে এখানে কোশ্চেনে চেয়েছিল অড প্লাস ইভেন কি হবে, তো অড আর অড মিলে ইভেন দেবে, ইভেন প্লাস ইভেন মিলে ইভেন দেবে, অতএব আলটিমেট রেজাল্টটা ইভেন হচ্ছে। আর এই অপশনেও তাই দিয়েছে, অতএব এইটাই হচ্ছে রাইট অ্যান্সার। 3 নম্বরটা কি বলেছে? সাম অফ 3 অড নাম্বার, তিনটে অড নাম্বারের সাম। অড প্লাস অড করলে কি হয়ে যায়? ইভেন। ইভেন প্লাস অড করলে কি হয়ে যায়? অড। আমাকে বলেছে অড প্লাস ইভেন কত হবে? সাম অফ 3 অড নাম্বার, তিনটে অড নাম্বার। আচ্ছা, তিনটে অড নাম্বারের যদি সাম করো কি হবে? দুটো অড নাম্বার ইভেন দেবে, এই ইভেনের সাথে অড যোগ হওয়াতে রেজাল্ট আসবে অড, কিন্তু আমাদের এখানে দিয়েছে সেটা ইভেন, তো এটা হতে পারে না। তাহলে অপশন 1, অপশন 3 ভুল। অপশন 4 এর কথায় যাই, দ্য প্রোডাক্ট অফ 3 অড নাম্বার ইজ অ্যান ইভেন নাম্বার। বলছে প্রোডাক্ট অফ 3 অড নাম্বার, তিনটে অড নাম্বারের বলছে। তো 3 5 7 নিয়ে নিলাম, তিনটে অড নাম্বার। তো আমি প্রোডাক্ট করবো, সে সবসময় কি হবে? অড নাম্বার আসবে। অতএব আমাদের এটাও ভুল। তাহলে আমাদের একমাত্র সঠিক হচ্ছে 2 নম্বরটা। তো 2 হচ্ছে রাইট অ্যান্সার। এরকম টাইপের একটা কোশ্চেন তুমি পরীক্ষায় পেতে পারো। প্রথম টাইপের কোশ্চেন তো প্রতি বছরই থাকে, তো এই টাইপের কোশ্চেন একটা তুমি পাবে, এই টাইপের একটা কোশ্চেন পাবে। সবার বোঝা গেছে? একটু কনফার্ম করবে, পরের কোশ্চেনে চলে যাব। সবার বোঝা গেছে? কনফার্ম করবে, পরের কোশ্চেনে চলে যাব। 3 নম্বর কোশ্চেন, অড নাম্বার মানেটা বলবেন? মানে বিজোড় সংখ্যা, আর ইভেন মানে জোড় সংখ্যা। এখানে এই ব্র্যাকেটটা এখানে হবে না। এখানে যে কোশ্চেনটা দিয়েছে বলছে -1 + 2 -3 + 4 -5 + 6, তারপর -7 + 8, মানে একটা মাইনাস একটা প্লাস, প্রথমটা মাইনাস তারপর প্লাস, এই করে 1000 পর্যন্ত চলছে। তো বলছে এদের সাম করলে রেজাল্টটা কত হবে? হোয়াট ইজ দ্য ভ্যালু? এটার ভ্যালু কত হবে? অপশন এ দিয়েছে 2000, তারপর 0, তারপর দিয়েছে 1, তারপর দিয়েছে 500। 500 বলছে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এত? বলছে এটার ভ্যালু কত হবে? এখানে এই থার্ড ব্র্যাকেটটা হবে না, 500। একজন বলছে স্যার কি করে করব? যদি তোমাকে 1 প্লাস, যদি তোমাকে এরকম প্রবলেম দিত 1 + 2 + 3 + 4 + ডট 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 করে 1000 দিত, দিয়ে তোমাকে সাম বের করতে বলতো, তাহলে তুমি কি করতে? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার n ব্র্যাকেটে n + 1/2 মানে হাজার ব্র্যাকেটে হাজার আমরা এরকম একটা ফর্মুলা পড়েছিলাম যে 1 + 2 + 3 + ডট 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 করে n সমান হয়
n ইন্টু n প্লাস 1/2। তো এই হিসাবে আমরা এখানে করে নিতাম 1000 ইন্টু 1001/2 করে নিতাম। তো দিলে আমাদের 500 ইন্টু 1001 বেরোতো। তো এইটা দাঁড়িয়ে যেত আমাদের আনসার। কিন্তু এখানে কোশ্চেনটা একটা মাইনাস একটা প্লাস দিয়েছে। তো আমরা কি করব, যেহেতু কোশ্চেনটা দিয়েছে -1 + 2 -3 + 4, এইভাবে আমাকে 1000 পর্যন্ত দিয়েছে। তো আমি যদি প্রথম দুটোকে নিয়ে কাপল বানানোর চেষ্টা করি, পেয়ার বানানোর চেষ্টা করি, তো এরকম করে কতগুলো পেয়ার বানাতে পারবো? না, টোটাল 1000টা নাম্বার আছে, তার মানে আমি 500 খানা 500টা পেয়ার বানাতে পারবো। আমি 500টা পেয়ার বানাতে পারবো। এবার প্রত্যেকটা পেয়ার আমাকে কত রেজাল্ট দিচ্ছে? +1। প্রত্যেকটা পেয়ার আমাকে +1 রেজাল্ট দেবে। প্রতিটা পেয়ার আমাকে, কারণ -1 + 2 -3 + 4 -5 + 6, প্রত্যেকটা পেয়ার আমাকে +1 দিচ্ছে। প্লাস ওয়ান দিয়ে শুরু হলে -500 হতো। হ্যাঁ, তো এখানে যেহেতু যেহেতু মাইনাস দিয়ে এইভাবে শুরু আমি হচ্ছে। দেখছি, তাহলে প্রত্যেকটা এখানে এক এখানে এক এরকম করে 500 খানা এক আসবে। তাই 500টা এক যোগ করলে রেজাল্ট হয়ে যাচ্ছে 500, অর্থাৎ 500 হবে আনসার। কোশ্চেনটা যদি এমন স্টার্ট হতো 1 - 2 + 3 - 4 +5 - 6 এরকম ডট 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 করে -1000 দিত, তখন আনসার করতে গেলে কি করতাম না, আমরা এইরকম ভাবে পেয়ার বানাতাম। তখন আমাদের প্রত্যেকটা পেয়ার কত করে রেজাল্ট দিত? -1 করে দিত। তো কটা -1 আসতো? 500 খানা -1 আসতো, তাই -500 তখন আনসার হতো। তো এরকম আমরা প্রবলেমটা সলভ করতে পারি। সবাইকে বুঝতে পেরেছো? কনফার্ম করবে, আনসার হবে 500। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। চলে যাচ্ছে পরের কোশ্চেন। পেরিমিটার অফ এ স্কোয়ার ইজ 44 সেমি। একটি বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 44 সেমি। দ্য পেরিমিটার অফ এ রেক্টাঙ্গেল ইজ ইকুয়াল টু দ্য পেরিমিটার অফ দিস স্কোয়ার। একটি আয়তক্ষেত্রের পরিসীমা ওই বর্গক্ষেত্রের পরিসীমার সমান। দ্য লেন্থ অফ দ্য রেক্টাঙ্গেল ইজ 5 সেমি মোর দেন দ্য সাইড অফ দ্য স্কোয়ার। আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের চেয়ে 5 সেমি বড়। The sum of the area of the square and the rectangle is কত? বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফল কত হবে? চেষ্টা করো 1 মিনিট। স্যার বলছি স্যার এই পিডিএফটা একটু গ্রুপে দেবেন। পিডিএফ তো দেয়া ছিল গো, প্রত্যেকটা গ্রুপে তো সিটেটের, যেটা ডাউট ক্লিয়ারিং গ্রুপ সেখানে তো সিটেটের পিডিএফ দেওয়া আছে। দেখো সিটেটের পিডিএফ দেওয়া আছে। স্যার পিডিএফ না, শুধু ওই ইভেন ওয়ার্ডের ওই ছবি তুলে দেওয়া আছে প্রথমটা। না, পিডিএফটা প্রথমের দিকে দেওয়া আছে, দেখো ডাউট ক্লিয়ারিং গ্রুপে। ডাউট ক্লিয়ারিং গ্রুপে একটু সামনের দিকে দেখো, ওখানে পিডিএফ দিয়ে দিয়েছি যা যা কোশ্চেন আছে। 46টা পেজের একটা পিডিএফ আছে। কেউ আজকেই একজন, দিয়েছেন তো স্যার? হ্যাঁ, কেউ নাহলে একজন ফরওয়ার্ড করে দেবে। নেই স্যার আজকে। করো, কত আনসার হচ্ছে বলো। স্যার স্যার রেক্টাঙ্গেলের তো দুটো বাহু থাকবে, একটা নাই 5 বেশি, আর একটা স্যার আর দুশো একটা তুমি সতেরো বের হবে। করবে। আর একটা কি করে ওটা বুঝছি না। 217 বলছে। হ্যাঁ স্যার, 217।
চলো তাহলে দেখা যাক কি বলছে প্রবলেম। বলছে একটা বর্গক্ষেত্রের পরিসীমা দিয়েছে 44 সেমি। তো যদি বর্গক্ষেত্রের পরিসীমা 44 সেমি হয়, এই কথাটার মানে আমরা কি বুঝি? এই কথাটার মানে আমি আগের দিন বলে দিয়েছি যে তার মানে তুমি বুঝতে পারছো 4a সমান 44। এখান থেকে যে কেউ বলে দেবে এর মান কত, এর মান হচ্ছে 11। 11। বর্গক্ষেত্রের পরিসীমা যেহেতু 44, মানে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 44। তো এখান থেকে বর্গক্ষেত্রের একটা সাইড পেয়ে গেলাম 11। আয়তক্ষেত্রের পরিসীমা যেহেতু বলেছে বর্গক্ষেত্রের পরিসীমার সমান, তার মানে এটাই হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্র পড়ার সময় বলেছি যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল হয় ওর পরিসীমার অর্ধেক। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল কত হয়? ওর পরিসীমার অর্ধেক, কারণ 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ সমান হয় 44। তাই তো জানি আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা এটাই জানি, 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। সেটা যেহেতু 44, তাহলে 2 কাটলে অরিজিনালি এটা আসে। তো এরকম ভাবে কেটে এক লাইন না বাড়ানোর থেকে আমি একদম ডিরেক্ট বলতাম যে আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে পরিসীমা যা আছে তার অর্ধেক হবে। এবার তোমাকে কোশ্চেনে বলেছে আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের চেয়ে 5 সেমি বড়, মানে আয়তক্ষেত্রের লেন্থ যেটা সেটা হচ্ছে বর্গক্ষেত্রের যেটা সাইড তার থেকে 5 সেমি বড়, তার মানে লেন্থটার মান হচ্ছে 16। লেন্থ যদি 16 হয়, যেহেতু লেন্থ আর ব্রেথের যোগফল 22, তাহলে ব্রেথ কত হবে? 6 হবে। তাহলে এল হচ্ছে 16, বি হচ্ছে 6, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে 16 আর 6 গুণ করলে 96। বর্গক্ষেত্রের একটা সাইড যদি এ হয় যেটার মান 11, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 11 এর স্কোয়ার, তার মানে 121। তাহলে 121 পেলাম এখানে, 96 পেলাম এখানে, দুজনের যোগফল কত হবে? 121 প্লাস 96। একে 4 দিয়ে দাও, দিলে এও 100 হয়ে যাবে, ও 117 হয়ে যাবে, তাহলে মোট হয়ে গেল 217। তো আনসার হচ্ছে 4। 217 ইজ দ্য রাইট আনসার। সবাই বুঝতে পেরেছো? কনফার্ম করো, কারোর ডাউট থাকলে মাইক্রোফোন অন করে বলো। দুশো সতেরো হচ্ছে আনসার। বর্গক্ষেত্রের পরিসীমা সমান 44, ওখান থেকে বর্গক্ষেত্রের সাইড পেয়ে গেলাম, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব, বের করে রেখে দিলাম। আয়তক্ষেত্রের পরিসীমা সমান বর্গক্ষেত্রের পরিসীমা বলা ছিল, তার মানে ওখান থেকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল পেয়ে গেলাম 22। কোশ্চেনে এটা বলা ছিল যে আয়তক্ষেত্রের লেন্থটা বর্গক্ষেত্রের যেটা সাইড তার থেকে 5 বেশি, তাহলে লেন্থটা হয়ে গেল 11 প্লাস 5 মানে 16। টোটাল যেহেতু 22, তাহলে ব্রেথটা হবে 6। তো এখান থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম 96। ওদিকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করা ছিল 121। দুটোকে সাম করে দিলাম, আনসার শেষ। পরের কোশ্চেন। রবি 3 ডজন চকলেট আছে। রবি হ্যাজ 3 ডজন চকলেটস। হি গেভ 1/3 of them to his neighbor. সে তার চকলেটের 1/3 এক প্রতিবেশীকে দিল। 1/6 to রেহেনা, এবং 1/6 রেহেনাকে দিল। and 1/4 to his sister. 1/4 তার বোনকে দিল। How many chocolates are left with him? আর কত চকলেট তার কাছে অবশিষ্ট পড়ে আছে? নটা। 9টা বলছে। আর কেউ? স্যার 9টা। 9টা বলছে। আর 9টা। 9টা বলছে। এখনো ঘড়িতে 9টা বাজেনি, কিন্তু আনসার 9টা বলছে। রবির 3 ডজন চকলেট আছে। 3 ডজন মানে কতগুলো? 36টা চকলেট। সে তার চকলেটের 1/3 এক প্রতিবেশীকে দিল, তার মানে প্রতিবেশীকে কটা দিয়ে দিল? 12টা দিয়ে দিল।
একের 6 অংশ রেহেনাকে দিল, এর একের 6 অংশ মানে 6টা দিল রেহেনাকে, একের 4 অংশ বোনকে দিল, একের 4 অংশ মানে কটা, 9টা দিল বোনকে। আর কত চকলেট অবশিষ্ট পড়ে থাকলো? এই টোটাল যত দিয়ে দিয়েছে এইটা করে ফেলো। তো এটা দাঁড়াচ্ছে 27। তাহলে 36 থেকে 27 যদি বাদ দিয়ে দাও কটা বেঁচে থাকবে? 9টা। তো আনসার হবে 9। ঠিক আছে, সবাই ভালো করে দেখো, কোথায় অসুবিধা বলো। সোজা কোশ্চেন থাকে কিন্তু প্রায় ইয়েতে সিটেটে, কিন্তু ইংলিশ, তাই ভালো করে বুঝে পড়তে হবে, দিলেই তোমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। প্রাইমারির যে কোশ্চেন পেপার থাকে ওয়েস্ট বেঙ্গলে, তার থেকে অনেক ভালো কোশ্চেন হয় সিটেটে, যদি একটু ঠিকঠাক ভাবে পড়ে যাও। স্যার এটা একটু প্রবলেম হলো। বলো। স্যার 36 এর মধ্যে হুম 1/3 মানে 12টা দিল, তাহলে তো 24টা হুম থাকলো। হুম এই ওই 12টা দিয়ে দিয়েছে, হ্যাঁ 24টা সরি, থাকলো। হ্যাঁ 24টা থাকলো। 24টার হুম 1/6 দিল রেহানাকে। 24টার 1/6 বলেনি তো, ও বলেছে রবির 3 ডজন চকলেট আছে, সে তার চকলেটের 1/3 এক প্রতিবেশীকে দিল, একের 6 অংশ রেহেনাকে দিল। তোমাকে কোথায় বলেছে যে সে বাকি যা বেঁচে আছে তার একের 6 অংশ রেহেনাকে দিয়েছে? সেটা তো বলেনি। এক লাইনে বলেছে সে তার চকলেটের 1/3 এক প্রতিবেশীকে দিল, একের 6 অংশ রেহেনাকে দিল, একের 4 অংশ বোনকে দিল। মানে মেন যা আছে তার উপরে বেস করে একের 6 একের 4 আর এত দিয়েছে। মানে এক প্রত্যেকটাই ওই 36-এর উপরে বার 36-এর করবো, তাই উপরে তো? বেস করে বলেছে, ঠিক আছে। ও একবারও বলেনি যে বাকি অংশ থেকে তার একের 6 অংশ দিয়েছে। রিমেনিং থেকে যদি কথাটা বলতো বাকি থেকে, তাহলে তুমি যেটা ভাবছো সেটা হতো, ঠিক আছে। আচ্ছা, রিমেনিং ওই জন্য পার্ট থেকে ভুলটা যদি করেছি। বলো, ঠিক আছে। এখানে রিমেনিং বলেনি, এই ভুলটা করবে বলেই দিয়েছে, নাহলে এত সোজা অঙ্ক দেয় নাকি বাচ্চা অঙ্ক। হাউ মেনি 1/10 আর ইন 6/5? 6/5 মধ্যে কতগুলি 1/10 আছে? 6/5 মধ্যে কতগুলো 1/10 আছে? 6/5 মধ্যে কতগুলো 1/10 আছে? হাউ মেনি 1/10 আর ইন 6/5? 12. 12 বলছে। স্যার 12। 12। 12। হাউ মেনি 1/10 আর ইন 6/5? বলছে 6/5 মধ্যে কতগুলো 1/10 আছে? 6/5 মধ্যে কতগুলো 1/10 আছে? তো কি করব আমরা? না, যেহেতু আমাকে 1/10 খুঁজতে হবে, তাই সবার আগে 6/5 যেটা আছে তার নিচে আমি 10 বানানোর চেষ্টা করব। তো নিচে যদি 10 বানাতে যাই, তাহলে নিচে 5 আছে, 10 বানাতে গেলে কত লাগবে? 2 গুণ করতে হবে। তো নিচে 2 গুণ করলে উপরেও 2 গুণ করব। তাহলে 6/5 সবার আগে লিখে নিলাম 12/10। তো তার মানে 12/10 মধ্যে কটা 1/10 আছে? 12খানা। 12খানা 1/10 যোগ করলে তবে 12/10 আছে। 12খানা 1/10 যোগ করলে তবেই 12/10 আছে। অতএব 12খানা হবে আনসার। 6/5 মধ্যে কতগুলো 1/10 আছে? না 12খানা। নেক্সট কোশ্চেন। বুঝলাম না অন এটা। বলো কি বলছো। বুঝলাম না এটা। তোমাকে বলেছে 6/5 এর মধ্যে কতগুলো 1/10 আছে। 6/5 তুমি চাইছো যে কতগুলো 1/10 আছে বলতে চাইছে, মানে যে 6/5 তুমি লিখলে যদি ভেঙে লেখো তাহলে কতগুলো 1/10 তুমি লিখতে পারবে, এটা হচ্ছে বলতে চাইছে সোজা কথায়, ঠিক আছে। এবার 6/5 তুমি সবার প্রথমে যেটা করবে, এটাকে নিচে 10 বানানোর চেষ্টা করো। তাহলে তোমার কত হয়ে যাবে? 12/10 হয়ে যাবে, কারণ 2 দিয়ে উপর নিচে গুণ করতে হবে। নিচে যদি 10, সেম ভ্যালু, 6/5 আর 12/10 কিন্তু আলাদা না, সেম ভ্যালু, কিন্তু লেখার স্টাইলটা আলাদা। এখান থেকে পরিষ্কার যে 12খানা 1/10, তবেই তো 12/10 না। তুমি 1/10 প্লাস 1/10 করলে কত হবে? 2/10। আর একটা 1/10 করলে কত হবে? 3/10। আর একটা 1/10 করলে কত হবে? 4/10। এরকম 12খানা 1/10 করলে তবে 12/10 হবে, বুঝলে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। যেমন তোমার কাছে ধরো 4 টাকা আছে, এবার প্রত্যেকটা 1 টাকা। আমি তোমাকে বললাম তোমার কাছে কটা, তোমার মোট টাকার মধ্যে কটা, বা তোমার কাছে 4 টাকা আছে, ওর মধ্যে কটা 1 টাকা আছে, এমন যদি কোশ্চেনটা বলি, তখন তুমি বলে 4টে 1 টাকা আছে।
তোমাকে যদি বলি 4 টাকার মধ্যে কটা 50 পয়সা আছে, তখন তুমি কি বলবে? 8টা 50 পয়সা আছে বলুন। তো এটাই হচ্ছে এখানকার ঘটনা। ঠিক আছে, পরের অন ডিভাইডিং এত বাই 11 বলছে 11011 মিউট করবে, মিউট করবে মিত্র। On dividing 11011 by 11, the sum of the quotient and remainder কত হবে? বলছে যদি তুমি, আমরা মাঝখানে যেটা থাকে তাকে আমরা কি বলে থাকি? মাঝখানে যেটা থাকে তাকে আমরা কি বলে থাকি? ডিভাইজার। ডিভাইজার, ভাজ্য ভাজ্য ইংলিশে কি বলে ভাজ্য থাকি? তো বাংলায়। ডিভাইজার না ডিভাইডেন্ট? ইংলিশে কি বলে থাকি? ডিভিডেন্ড। ডিভিডেন্ড বলে। ডিভাইজার তাকে বলে যে ভাগ করছে, তাহলে ভাজক, ভাজক। ঠিক আছে। তো ডিভাইডেন্ট। ডিভিডেন্ট বলা হয়, DIVIDEND। তো আমরা এই ডিভিডেন্ট মানে কি হয়, যেমন ধরো 7 কে 2 দিয়ে ভাগ করতে বললাম, তাহলে কি হবে? 2 3 6, অবশিষ্ট পড়ে থাকলো তোমার 1, অবশিষ্ট বেঁচে থাকলো 1। তো অবশিষ্টকে ইংলিশে বলে রিমাইন্ডার, আর ভাগফলকে কোশেন্ট বলা হয়, QUOTIANT। আর মাঝখানেরটা ডিভিডেন্ট, আর এটা হচ্ছে ডিভাইজার। তো ডিভিডেন্ট বের করতে গেলে, এই মাঝখানেরটা বের করতে গেলে কি করে আসে? মাঝখানেরটা পেতে গেলে কি ভাজক করে আসে? গণিত ভাগফল প্লাস ভাগশেষ। হ্যাঁ, এই দুটোকে গুণ করে ভাগশেষ যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে 7। 7 সমান 2 × 3 + 1। এখানে তেমনি a সমান b³ + r, a সমান b³ + r, এটা হচ্ছে তোমাদের রেজাল্টটা। a সমান b³ + r হয় রেজাল্টটা, a সমান b³ + r। মাঝখানেরটা সমান এই দুটোর গুণফল বাই যেটা অবশিষ্ট থাকে। তো আমরা এখান থেকে লিখতে পারি a সমান b³ + r, এটা হচ্ছে তোমার রেজাল্ট। তো এখানে বলছে যদি তুমি 11011 কে 11 দিয়ে ভাগ করো, তাহলে যেটা কোশেন্ট বেরোবে আর যেটা রিমাইন্ডার বেরোবে তার সাম কত হবে? কি হবে? 3 নাম্বার হবে স্যার। কোনটা হবে? 3 নাম্বার। অপশন বি হবে মনে হচ্ছে। বলছে তোমাকে 11011 কে যদি তুমি 11 দিয়ে ভাগ করো তাহলে কত আসবে? স্যার অপশন 3। অপশন 3 বলছে। আর কেউ দেখিয়ে দেবেন স্যার এটা। কি আসবে তাহলে বলো? সবার প্রথমে আমরা যদি বলতাম যে 110 কে যদি 11 দিয়ে ভাগ করতে তাহলে কি হতো? আমি যদি তোমাকে বলি 110 কে 11 দিয়ে ভাগ করতে তাহলে কি হতো? মিলে যেত, এক হতো কোটেন্ট। মিলে যেত, আনসার হয়ে যেত। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে 110-এর পরে এখানে 3টে 1 আছে, সমস্যাটা ওই জায়গায় হয়ে যায়। তো করার নিয়ম ছোটখাটো জিনিস, কারণ প্রাইমারিতে এইগুলোই তো থাকে, যে কারণে এগুলোই তোমার পরীক্ষায় থাকে। তো কি বলছে দেখো, যাক তাহলে ভাগ করতে যাচ্ছি 11011 কে 11 দিয়ে। সবার প্রথমে 11 দিয়ে ভাগ যাচ্ছে যেহেতু, তাহলে 11 একে 11, ভাগ চলে গেল, কোনো অসুবিধা নেই। তারপর 0 নামলো, 0 কেও আমরা 0 দিয়ে ভাগ করতে পারছি, 11 0 0, প্রবলেম নেই। তারপরে কি হচ্ছে 1, এই যে 1 নেমেছে এখন ভাগ যাচ্ছে না। যখন ভাগ যায় না
তখন পরের সংখ্যাটাকে নিতে গেলে আমাকে কি করতে হয়, এখানে একটা শূন্য শূন্য দিতে দিতে হয়। হয়। তো দিয়ে পরের সংখ্যাটাকে নামাতে হয়। তো দিলে এলো 11, এবার 11 একে 11 হলো। এবার কত বেঁচে থাকছে, আর নেক্সট কত বেঁচে থাকছে? 1। এক। স্যার এটা হলে তো 1002 হয়ে যাচ্ছে, আমারও স্যার তাই টু হলো। হবে তো, উত্তর তো মিলছে উত্তর না। ভুল আছে, 1002 আমারও হলো। আনসার কি দিয়েছে গো? টুটা এখানে কোনোটাই মিলছে না, 1002 হবে এটা। আমিও মেলাতে পারছি না, তখন থেকে খালি করেই যাচ্ছি। না, এটা তো তোমার কত এলো, 100, না আরো আছে তো, কাজ আছে, এখনো তো শেষ হয়নি। 111 ছিল না? 111 ছিল তো। হ্যাঁ আমি এটা স্যার। যেটা একটা রিমাইন্ডার হ্যাঁ আছে। স্যার, তিনটেই তো নেমে গেল। স্যার তিনটেই তো হয়ে গেল। হ্যাঁ, তিনটেই তো নেমে গেল। এখানে দেখো জিরো তো হবে। না, এখানে যেটা হচ্ছে কি, যে স্যার এই আরেকটা এখানে তিন answer শেষ নয়, এখানে কিন্তু আনসার শেষ নয়। এখানে যেটা এই এক নেমেছে, তোমার এর পরে একটা কি করতে হবে, স্যার একটা শূন্যই জিরো থাকে। লাগবে। কেন জিরোটা লাগে বলো তো, বলতে পারবে? এই জিরোটা দেওয়ার পিছনে কারণ কি? মানে দুটো দুটো দিয়ে দুটোকে যায় এরকম। স্যার ওটা দুরকম যেটা ডাইরেক্ট নামাচ্ছি ওপর থেকে, ওই জন্য জিরোটা দিতে হবে। আমরা অরিজিনালি, এখানে যেটা এই এক যে বেঁচে গেল, এই একটা অবশিষ্ট থাকলো, তুমি এবার 11 দিয়ে যখন ভাগ দিতে যাচ্ছ, তখন তুমি বলতে পারো 11 0 0, এমন ব্যাপারটা আসছে। ঠিক আছে, তারপরে অবশিষ্ট এক বেঁচে যাচ্ছে, এই হিসেবে ঘটনাটা হয়ে যাচ্ছে। আমরা তো এই যে লাস্ট এক যেটা দাঁড়ালো, সেখানে কিন্তু আমি যখনই ভাগ করতে যাচ্ছি, প্রথমবার যখন স্টেপ নিতে যাব, তখন 11 0 0 আসবে, কারণ 11 0 0 তো হয়। যেমন এখানে যেমন 11 একে 11 হলো, তারপর শূন্য নামলো, আমরা 11 0 0 করেছি। তাই করে তো এই জায়গাটা, এই স্টেপটা মিলালাম। তো এখানেও তেমনি, যখন এক থাকছে তখন প্রথমে আমাদের এক, এবার তারপরে যখন আমরা দেখলাম যে এই এক বেঁচে গেল, নর্মালি এটা বেঁচে যাওয়া কখন, পুরো ক্যালকুলেশন করার পর। আর এখানে এটা নামিয়েছি, তখনও কিন্তু ক্যালকুলেশন শেষ করা হয়নি। আমি আবার রিপিট করছি কথাটা, এখানে এই এককে জাস্ট নামালাম, ওর কিন্তু কাজ আমি করিনি, 11 দিয়ে ভাগ করার চেষ্টা করিনি, আমি জাস্ট এককে নামিয়েছি। এবার আমি 11কে ভাগ দিচ্ছি, যে 11 0 1 আছে, 11 0 0 করে দেখলাম যে হ্যাঁ, এবার অবশিষ্ট বেঁচে যাচ্ছে এক, মানে এক থেকে শূন্য বাদ দিলে অবশিষ্ট বেঁচে যাচ্ছে এক। তো এটা হলো অবশিষ্ট। অতএব এই কারণে আমাদের এখানে যেটা আসার কথা, 10010 আসবে। আর এখানে অবশিষ্ট এক বেঁচে থাকবে, তো আনসার হওয়া উচিত 10010 প্লাস 1, এটা হবে আনসার। তো 10011 হবে আনসার, অপশনে নিশ্চয়ই তুমি পাবে। স্যার এরকম হয় নাকি? মেনলি তো ঘটনাটা তাই না, তুমি এই যে দেখো, এই যে জায়গাটা করেছো, তুমি যদি এখানে কোনো একটা সংখ্যাকে ধরো, সাপোজ, হ্যাঁ বলো। স্যার এরকম হলে তো সব ক্ষেত্রেই আমি যখন যখন কোনো কিছু মেলাতে পারছি না, দেন তো ওটা শূন্য উপরে তুলে না দিয়ে না না, এটা তারপরে মেলাতে জিরো গেল, পারছি এটাতে না বলে হবে না, সব ক্ষেত্রেই কথা তাহলে বলছি তো না। হবে। মেলাতে পাচ্ছি না বলে না, ওটার কাজই তুমি করনি। ওই যে তুমি যেটা লাস্ট করলে, কথাটা বুঝবে। ধরো 110 দিয়েছি, আমি তোমাকে 11 দিয়ে ভাগ করতে বললাম, তুমি প্রথমে করলে যে স্যার 11 একে 11, রাইট, শূন্য নামলো। ওকে, তুমি এইখানে বলছো ফিনিশ করে দিতে, তুমি বলছো এইখানেই ফিনিশ করতে, এটাকে ফিনিশ করো এখানে। আগের অঙ্কটা কিন্তু তুমি এখানেই ফিনিশ করছো। কথাটা কি বুঝে আনতে স্যার পারছো? ও আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। হুম। এটাও তো 11কে কাটাকুটি 10 করলে দিয়ে, 10 দিয়েই কাটাকুটি যাবে, 10 হ্যাঁ দিয়েই ঠিক 10 আছে, দিয়ে যাবে। গুণন করলে 110 হচ্ছে। হুম হুম। না এটা তারপরে তো তুমি, 111 থাকছে, তো 111কে আবার 110 দিয়ে 10 দিয়ে গুণ করলে তারপরে 110, 10-এর থেকে এক বাদ যাচ্ছে। না না, আমি সে কথা বলছি না, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি বলছি তোমাকে ধরো 110কে 11 দিয়ে ভাগ করতে বললাম, ঠিক আছে, তো তুমি ভাগ করতে গেলে 11 একে 11 করলে, তারপর শূন্য নামলো, এরপরে তুমি কেন করবে আমাকে বলো, যুক্তি দাও। তুমি তো বলবে ভাগশেষ শূন্য হয়ে গেছে, তাই না? তোমার লজিক্যালি যেটা বলবে, তুমি এরপর করতে যাবে কেন? তুমি তো বলবে অবশিষ্ট শূন্য, এটা নেমে গেছে, 11 থেকে নেমে গেছে, ভাগ যাচ্ছে না,
এইভাবে তো তুমি বলে দিতে পারো না। বুঝতে পেরেছি স্যার, আসলে এইরকম ভাগ কখনো করিনি ওই, কিন্তু যদি কাটাকুটি করি তাহলে কিন্তু তাই এবার হচ্ছে। এবার হচ্ছে কি, আমার এইটা যখন আমি 11 শূন্য করলাম, এবার আমি বলছি যে আমার শূন্য থেকে মানে কাজ কমপ্লিট, কিন্তু সব যা নামানো নামিয়ে দিয়েছি, এবার এদের মধ্যে বিয়োগ করলে যেটা দাঁড়াচ্ছে লাস্ট শূন্য, তো অবশিষ্ট এবার বলছি শূন্য। এর আগের শূন্যটা কি অবশিষ্ট বলছি না কিন্তু, বুঝলে না মানে আমার কথা? বুঝেছি স্যার, যেটা নামাচ্ছি সেটা না, যতক্ষণ কাজ না করব যতক্ষণ ততক্ষণ আর পর্যন্ত কি কাজ দিতে হবে। হচ্ছে না ততক্ষণ পর্যন্ত কাজ করতে হবে, তারপর যেটা অবশিষ্ট বাঁচবে সেটাকে অবশিষ্ট মানে কি, টোটাল কাজ কমপ্লিটের পরে তুমি তোমার এখনো দেখা যাচ্ছে যে তোমার বাড়িতে কোনো অনুষ্ঠানের লোক খেতে এসছে, এবার দেখছো এখনো দুজন খাওয়ার বাকি আছে, তুমি কি বলবে যে আমার খাওয়ার অবশিষ্ট হয়ে গেছে? বলবে কি তুমি যে খাওয়ার বেঁচে গেছে? না, দুটো লোককে খেতে দাও। স্যার এটা কি তাহলে 0 আর 1 এর ক্ষেত্রে হবে নাকি যে কোনো নাম্বার মানে ভাগশেষ থাকলে তার ক্ষেত্রেও হবে? ধরুন না, 2 যদি তোমার থাকে। লজিক্যালি যতক্ষণ পর্যন্ত সব নামবে ততক্ষণ পর্যন্ত তুমি শূন্য দিয়ে দিতে পারবে। এরকম যাই প্রবলেম আসবে, ধরো তোমার 2 বেঁচে গেল, ঠিক আছে, মানে 2কে নামিয়েছো, বেঁচে গেল মিনস তা না, মানে 2কে নামিয়েছো তখনও ভাগ করোনি, ঠিক আছে, তো তোমাকে তো 11 শূন্য দিতে হবে আগে, তারপরে 2 বাঁচলে এবার বললে অবশিষ্ট 2, শেষে একটা শূন্য আসবে। বুঝতে পারলে কথাটা? তুমি এটা গুণ করেও দেখে নিতে পারো, তোমার রেজাল্ট দেখবে। তুমি এই যে এর পাশে যখন যাবে না, তো দেখবে তুমি 11 × 1001 যদি করতে, জীবনে মিলবে না এটা, দেখবে এটা এইটার সাথে গুণ করলে তবে মিলবে। 11 সাথে এটা করলে তবে দেখবে যে অবশিষ্ট আর কিছু বেঁচে থাকছে। ওকে, হ্যাঁ স্যার তাহলে করে ওকে নিচ্ছি। আনসার স্যার। কোনটা আসছে? 10011। সবাইকে বুঝতে পারলে কনফার্ম করবে, সবাই বুঝতে পারলে কনফার্ম করবে। এরকম টাইপের প্রবলেম কিন্তু এই পরীক্ষা দেয় একটা, সিম্পল ভাগ কিন্তু প্রবলেমে ফেলে দেয়। হোয়াট শুড বি দ্য সাবট্রাক্টেড ফ্রম দ্য প্রোডাক্ট এত টু গেট 19,999? বলছে 102 × 201, হোয়াট শুড বি সাবট্রাক্টেড ফ্রম দ্য প্রোডাক্ট, এই প্রোডাক্ট থেকে তুমি কত সাবট্রাক্টেড করবে যাতে 19,999 আসবে? কি করবে? সবার আগে 102 × 201 গুণ করো। কত হবে 102 × 201 করলে? কুড়ি হাজার 204। 20,000 20,502। 20,502 20,502। 20,502 বলছে। স্যার 503। স্যার 4-এরটা আনসার হবে 503। হ্যাঁ স্যার 503। হ্যাঁ 503। 503 স্যার। বেশ, অপশনে যদি একটা 3 থাকতো তাহলে হ্যাঁ, সেটাই হতো, তাহলে তো লাস্টে 3 প্রথমেই হয়ে হবে। যেত। হ্যাঁ, এক লাস্টে 3 হবে এটা বোঝা যাচ্ছে, এটা বাট বোঝা যাচ্ছে। 503 কি 103 এটাই কনফিউশন ছিল। একটা যদি লাস্টে 3 থাকতো তাহলে একটাই বেরিয়ে যেত, করতে হতো না। প্রথমত দেখো এই গুণটা করতে গিয়ে আমরা একটা তো শর্টকাট তোমাদেরকে বলেছি আগে, সেভাবে তো হয়েই যাবে, সহজে করতে পারবে। এছাড়া আর কিভাবে গুণ করতে পারতে এটা সহজভাবে? স্যার আমি এই যে 100 + 2 করে নিয়েছি, তাড়াতাড়ি হ্যাঁ, হয়ে গেছে। এটাও তুমি করতে পারো যে 102 কে 100 + 2 করে নিলে, ঠিক আছে, ইন্টু 201 করতে পারো, তাহলে 201 এখান থেকে তোমার চলে আসবে 200, একের পিঠে দুটো শূন্য চলে আসবে, প্লাস 402 আসবে। তো অতএব এখান থেকে তুমি কত কত, এটা ঠিক লিখলাম তো, 100 আর 201, 201-এর পিঠে 00, ঠিক আছে, তো এটা তোমার কত দাঁড়াচ্ছে গুণফলটা? 20,000, স্যার 20502, 20,502। 20502। এইভাবে করতে পারো কিন্তু, ঠিক আছে। আর আদারওয়াইজ যেভাবে আমি বললাম সেভাবেও করতে পারো, যেটা নর্মালি শিখিয়েছি। তো যেহেতু এটা 100-র কাছাকাছি নাম্বার,
তুমি 100 কে 100+2 করতে পারো, বা 201 কে 200+1 করতে পারো, যে কোনো একটা করলেই হবে, করে তুমি করে নিতে পারো, তাড়াতাড়ি হবে। তো 20,502 থেকে কত বাদ দেবে? 19,999 আসবে। তো আমি এমন লিখতে পারি যে 20,502 মাইনাস এক্স, বা 20,502 থেকে 19,999 বাদ দিয়ে দেবো, দিলে যেটা আসবে সেটাই হবে আমাদের আনসার। তোমাকে স্যার এটা যদি গোটা বলে, গোটা বিয়োগ করার দরকার নেই স্যার, ওটার সঙ্গে 1 যোগ করলেই 20,000 চলে আসে, আর 502 এর সঙ্গে 1 যোগ করলে হ্যাঁ 503। সেটা তো অটোমেটিক্যালি বুঝে যাবে। এমনি 502 ওদিকে আছে, 1 যোগ করলে 20,000 চলে আসবে, তো বুঝতেই পারছো 503 হবে আনসার। পরের কোশ্চেনে চলে যাচ্ছে। বলছি সাম অফ মাল্টিপলস অফ 7 বিটুইন 21 and 29, sorry 21 and 49, sum of multiples of 7 between 21 and 49 বলছে 21 এবং 49 এর মধ্যে 7 এর গুণিতকের যোগফল বের করো, ভাগ বিগেস্ট কমন ফ্যাক্টর, বিগেস্ট কমন ফ্যাক্টর অফ 25 and 30, বলছে 25 এবং 30 এর বৃহত্তম সাধারণ উৎপাদক তার ভাগ করো, দিলে কত হবে? Sum of multiples of 7 between 21 and 49, ভাগ দিয়েছে বিগেস্ট কমন ফ্যাক্টর অফ 25 and 30, 25 এবং 30 এর বৃহত্তম সাধারণ উৎপাদক। স্যার সাতের যে গুণিতক বললেন 21-এর মধ্যে, মানে 21-এর পরে বলতে 21টা কি ধরা যাবে নাকি ওটা বাদ দিতে হবে? 21 এবং 49 এর মধ্যে বলেছে, ওর মধ্যে, তো মানে 21টা বাদ যাবে তো? 21ও বাদ, 49ও বাদ। Between 21 and 49, between 21 and 49, 21 এবং 49 এর মধ্যে বলেছে। Sum of multiples of 7 between 21 and 49, ডিভিশন সাইন দেয়া আছে, বিগেস্ট কমন ফ্যাক্টর অফ 25 and 30, 21 হবে বলছে। 21। হ্যাঁ স্যার 21 বলছে, 21। 21 হচ্ছে স্যার। 21। একুশ এবং 49-এর মধ্যে কি কি হচ্ছে? 28, 28, 35, 42, 42, 28, 35, 42, সাম করলে কত আসছে? 105, তাই তো? 105 এবার তাকে 25 আর 30 এর বৃহত্তম ফ্যাক্টর কে, সাধারণ উৎপাদক কে? 5 5, 5 দিয়ে ভাগ করে দিলে 21 হচ্ছে আনসার, 21 হচ্ছে আনসার। পরের কোশ্চেন, সাম অফ অল পজিটিভ ফ্যাক্টরস অফ 96, এখানে বললাম 28, 35 আর 42 কে সাম করো, এটার যোগফল হচ্ছে 105, এদের যেটা বৃহত্তম উৎপাদক, মানে এদের দুজনকে ভাগ করে সর্বোচ্চ কে? 5, 5 হচ্ছে 25 কেও ভাগ করে, 30 কেও ভাগ করে, যেটা গসাগু বলি, গ্রেটেস্ট কমন ডিভাইজার। তো সেটা হচ্ছে 5, 25 আর 30 এর গ্রেটেস্ট কমন ডিভাইজার গসাগু যেটা 5, তো 5 দিয়ে ভাগ করলে 21 আসবে, বুঝেছো? সাম অফ অল পজিটিভ ফ্যাক্টরস অফ 96, 96 এর যত পজিটিভ ফ্যাক্টর আছে তাদের সাম করতে বলেছে। Sum of all positive factors of 96, কি হবে? 13। Sum of all positive factors of 96, অপশনে 13 পাবে না, ও দাঁড়ান দাঁড়ান। সাম করতে বলেছে, শুধু পজিটিভ ফ্যাক্টর বের করতে স্যার বলেছে। 252 হবে, 252। 252 হবে। 252 কি কি হবে, কি করে হবে, কি নিয়ম শিখিয়েছিলাম? স্যার আপনি যেটা বলেছিলেন সেটাই করেছি স্যার। 96 কে আমরা প্রথমে ভেঙে ফেলবো, 2, 48, স্যার আপনি 96। এগুলো করিয়েছিলেন? ওই এমসিকিউ বলে কয়েকটা প্র্যাকটিস ইউটিউবে দিয়েছিলাম, এমসিকিউ বলে, ঠিক আছে? এমসিকিউ 1, 2, 3 করে ভিডিও কয়েকটা দিয়েছিলাম প্র্যাকটিস বলে, নাম্বার সিস্টেমের উপর।
এখানে এইগুলো করা আছে। তো 96-কে 2 দিয়ে ভাগ করলে 48, আবার 2 দিয়ে ভাগ করলে 24, আবার 2 দিয়ে ভাগ করলে 12, আবার 2 দিয়ে ভাগ করলে 6, 2 দিয়ে ভাগ করলে 3। তো আলটিমেট কটা 2 পেলাম? 5টা 2 পেলাম, 2 টু দি পাওয়ার 5। কটা 3 পেলাম? 3 টু দি পাওয়ার 1। সবার প্রথম কাজ হবে যা দেবে প্রবলেম তাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ফেলা। মানে 2, 3, 5, 7 এরকম মৌলিক হয়ে যাবে। তুমি যাকে ভাঙবে অবশ্যই এরকম ভাবে মৌলিক চলে আসবে, মৌলিক উৎপাদক হয়ে যাবে। তো এবার তুমি কটা 2 পেলে? 5টা 2। কটা 3 পেলে? একটা 3। তোমাকে যদি এখানে সাম কথাটা না বলে শুধু বলতো যে পজিটিভ ফ্যাক্টর অফ 96, 96 এর পজিটিভ ফ্যাক্টর মানে 96 এর উৎপাদক কারা, যদি শুধু উৎপাদকটা জানতে চাইতো, তাহলে নর্মালি স্টুডেন্ট 96 এর উৎপাদক বের করতে গেলে করে 1 ইন্টু 96, 2 ইন্টু 48, 3 ইন্টু করে এইরকম ভাবে ভেঙে ভেঙে করে, কিন্তু সেটা ডিফিকাল্ট, অনেক টাইম যাবে। আমরা যেটা করব সেটা কি করব না, যদি শুধু আমাকে বলে উৎপাদকের সংখ্যা, টোটাল নাম্বার অফ পজিটিভ ফ্যাক্টরস অফ 96 বলতো, তাহলে কি করতাম, এদের মাথায় যত আছে তাদেরকে 1 বাড়িয়ে দিতাম। মানে মাথায় 5 আছে, 1 বাড়িয়ে দিলে 6, অন্যের মাথায় 1 আছে, 1 বাড়িয়ে দিলে 2, তো 12খানা পজিটিভ ফ্যাক্টর দাঁড়াতো। ঠিক আছে, যদি আমাকে শুধু বলতো যে কতগুলো উৎপাদক আছে, পজিটিভ ফ্যাক্টর কতগুলো আছে, তাহলে 12টা দাঁড়াতো। তুমি এমনি ভেঙে ভেঙে করেও দেখতে পারো, 12টা বেরোবে। এবার যেটা বলেছিলাম যে সাম অফ অল পজিটিভ ফ্যাক্টর করার সময় কি করবে, স্যার বুঝতে পারলাম না এই জায়গাটা। এই যে 96 কে তুমি কত রকম ভাঙতে পারো আগে দেখো তো। তুমি 96 কে লিখতে পারো, একটা হচ্ছে 1 ইন্টু 96 লিখতে পারো, একটা লিখতে পারো 2 ইন্টু 48 লিখতে পারো, একটা লিখতে পারো কি 3 ইন্টু 32 লিখতে পারো, একটা লিখতে পারো কত 4 ইন্টু 24, একটা লিখতে পারো 6 ইন্টু 16, আর কি লিখতে পারো 8 ইন্টু 12। আর লিখতে পারবে কিছু? মোট কটা, কটা দিয়ে ভাগ যাচ্ছে? 1 দিয়ে, 6টা। 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 6 দিয়ে, 8 দিয়ে, 12 দিয়ে, 16 দিয়ে, 24 দিয়ে, 32 দিয়ে, 48 দিয়ে, 96 দিয়ে। কটা নাম্বার দিয়ে ভাগ গেল? ও 12টা। 12টা নাম্বার দিয়ে। তাহলে এর পজিটিভ ফ্যাক্টর কটা? 12খানা। বুঝতে পারলে? এটা হচ্ছে নর্মাল। কিন্তু এইভাবে সবসময় একটু বড় দিয়ে দিলে আমাদের পক্ষে সম্ভব নয় এইভাবে কাউন্ট করা। তো আমরা কাউন্ট করব কিভাবে? 96 কে প্রথমে ভেঙে ফেলবো, ভেঙে ফেলে দেখলাম 96 মানে কতগুলো, এখানে যেমন 5টা 2 আর 3টে 1 এসছে, সরি একটা 3 এসছে। এটা বোঝা গেছে? এই পর্যন্ত বুঝেছো কি? যারা বললে এই পর্যন্ত বুঝেছো? এবার হ্যাঁ স্যার। বলছি মাথায় কত আছে? মাথায় 5। যার মাথায় 5 আছে সেটাকে 6 লিখবে, যার মাথায় 1 আছে তাকে কত লিখবে? 2 লিখবে, মানে 1 করে বাড়িয়ে নেবে। বুঝতে পারলাম? সবসময় 1 করে বাড়িয়ে নেবে, বাড়িয়ে নিয়ে যা রেজাল্ট আসবে তাদের গুণ করলে যেটা হবে সেটা হবে তোমার আনসার। বুঝতে পারলে? বোঝা গেল কি সবার? সবসময় যা প্রবলেম দেবে, যদি তোমাকে শুধু বলে পজিটিভ ফ্যাক্টর বের করো, তাহলে তুমি এই টেকনিকে করবে। এবার সাম বের করার ক্ষেত্রে কি ফর্মুলা বলেছিলাম, কে বলবে? ওই কে পাওয়ার, বলবে? যে পাওয়ার গুলো আছে ওগুলো এক এক গুণ করে বাড়াতে হয়। পাওয়ার গুলো 1 করে বাড়িয়ে দিলাম প্রথমে, দিয়ে -1। -1 ওখানে। আচ্ছা 2 টু দি পাওয়ার 6 হবে স্যার। 2 টু দি পাওয়ার 6 -1। হ্যাঁ, আর তার নিচে 2 টু আর দি নিচে পাওয়ার 2 1 মাইনাস 1। তার নিচে 2 -1 হ্যাঁ, ইনটু 3 ইন্টু টু দি পাওয়ার 2 3 to the power -1 2 minus 1 এই divided যে by হচ্ছে 3 minus 1. 3 -1। বেশ, ঠিক বলেছে। বাকিটা যারা বোঝনি তারা শোনো কথাটা কি বলতে চাইছে। 96 আছে, 96 কে আমরা লিখেছি কত না 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার 1। তোমাকে যদি সাম অফ পজিটিভ ফ্যাক্টর বলে তখন তোমার আনসারটা কত হবে?
তুমি যেটা করবে এই প্রথমটার জন্য মাথায় 2 to the 5 ছিল, এক বাড়িয়ে দেবে, যেমন আগে এক বাড়িয়েছো এখানে তাই করে, কিন্তু এখানে পুরোটা লিখবে 2 to the 6ই লিখবে। যে একটা বাড়িয়েছিলে সেটা 2 to the 6 এর রেজাল্ট থেকে বাদ দেবে। যে একটা বাড়িয়েছিলে সেই একটা বাদ দেবে, কিন্তু কোথায় বাদ দেবে? পুরো 2 to the 6 এর রেজাল্ট থেকে বাদ দেবে। নিচে কত লিখবে? নিচে ওই 2 - 1 হবে। 2 - 1 দুইটা কেন? এই দুইটা। এটা হয়ে গেল প্রথম পার্টের। দ্বিতীয় পার্টের জন্য কি লিখবো? 3 to the 1 ছিল, লিখবো 3 স্কোয়ার। এক বাড়িয়েছি, তো আমি অল টোটাল রেজাল্ট থেকে এক বাদ দেবো। নিচে কত লিখবো? 3 - 1। এটা হচ্ছে টোটাল ক্যালকুলেশন। তো কত দাঁড়াচ্ছে? 2 to the 6 মানে 64, 64 থেকে এক বাদ দিলে 63 বাই 1 ইন্টু এখানে 9 থেকে এক বাদ দিলে 8, 8/2 মানে 4। 63 আর 4 গুণ করলে কত দাঁড়ায়? 252। অতএব এই প্রবলেমের আনসার হবে 252। স্যার বলো। বলছি ওই প্রথমটায় মানে ভাঙছি কিভাবে একটু বলবেন? ওই 2 to the 5 ইন্টু 3 to the 1টা। 96 কে উৎপাদক বিশ্লেষণ করব। 2 দিয়ে প্রথমে ছোট কে দিয়ে ভাগ যায়, 2 দিয়ে, আবার 2 দিয়ে যাবে, 24। 2 দিয়ে, আবার 2 দিয়ে, আবার 3 দিয়ে। তো মোট 5টা 2, তাই 2 to the 5, একটা 3, তাই 3 to the 1। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর কারো কোনো কোশ্চেন আছে? তো এরকম টাইপের একটা কোশ্চেন পেতে পারো। ওই ভিডিওগুলো দেখবে, ওখানে প্রাইম নাম্বারের কথাটাও বলে দিয়েছিলাম, ভিডিওগুলো দেখবে। এমসিকিউ নাম্বার সিস্টেমের উপর এমসিকিউ আলোচনা করে দিয়েছি, 320 খানা প্রবলেম সলভ হতো, একটু হ্যাঁ দেখে নিও। স্যার, একটা কথা বলবো? বলো। বলছি ওই যে নোটটা 320টা, তো হুম। ওটা তো অনেকগুলো করানো হয়নি, আমাদের করতে বলেছিলেন, বাট হুম। ওগুলো তো অ্যান্সার জানি না হয়েছে কি হয়নি, ওগুলো কিছু কিছু কনফিউশনও ছিল, তো ওটা কি আপনি ক্লাসে বলে দেবেন? তুমি বলবে যে তোমাদের যেদিন ক্লাস আছে আলোচনা করে দেবো, বা তুমি এমনি ইয়েতে গ্রুপে দাও না, দাগ নাম্বার গুলো বলে দাও, আমি আনসার গুলো বলে দেবো। আর তারপর যেগুলো যদি না করেছি মিলে বাট বলবে। যেগুলো মিলে গেছে সেগুলোর অ্যান্সারও হয়েছে কিনা এটা তো জানি না, আপনি অ্যান্সারটা। যদি তোমার মনে হয় কোনোটা ডাউট লাগবে, আনসার শিট দিতে যদি বলো, আমি পাঠিয়ে দেবো, রাতে মনে করে দিও, আনসার শিট দিয়ে দেবো। স্যার বলছি এক্সামের অ্যান্সার গুলো তো দেননি, এক্সামের আমি এক্সাম দিয়ে আপনাকে এক্সামের পাঠিয়েছিলাম। লাস্ট 3টে 6, 7, 8 দেওয়া হয়নি। 9, 10 আজকের ক্লাসে আলোচনা করে দিয়েছি, ডাউট ক্লিয়ারিং ক্লাসে 9, 10-এর আনসার কি কি হবে আজকে ডাউট ক্লিয়ারিং ক্লাসে বলে দিয়েছি। স্যার আর ওটাই 6, 7, 8-এর কিছু কিছু প্রবলেম আমি আজকে করিয়ে দিয়েছি ডাউট ক্লিয়ারিং ক্লাসে, আর বাকিগুলোর আনসার দেওয়া হয়নি, আজকে রাতকে কালকে রাতের মধ্যে পেয়ে যাবে। ঠিক স্যার আছে? আমি বলছি কনফিউশন না, আমি অ্যান্সার করেছি, বাট হয়েছে কিনা এটাই জানার জন্য। অনেকগুলো তো, হ্যাঁ, যদি মানে আপনি আনসার যেরকম শিট দিতেন দেই না মেলালে নোটসটা কি হবে, লাস্টে। নাকি আমি আলোচনা করে দেবো, কি বলতে চাইছো? স্যার বলছি অ্যান্সারটা দিয়ে দিলে যেরকম প্রত্যেকটা নোটের লাস্টে দেওয়া থাকে অ্যান্সারটা, মানে আচ্ছা, হয়েছে কিনা সেটা বোঝা যায়, এটা তো ঠিক নেই, আছে। তো ওই জন্য। ওকে ওকে, বলে একটা মেসেজ লিখে রাখো, আমি দিয়ে দেবো। ওকে স্যার। একটা মেসেজ লিখে বলছি রাখো। আগের অঙ্কটায় ওই ফ্যাক্টর গুলোকে যোগ করলে তো 252 আসছে না। কোন ফ্যাক্টর গুলোকে যোগ করলে 252 আসছে না? এই যে 1 2 3 6 8 12 16 32 48 আর 96। করে দেখো কত আসছে। 1, 96, 2, 48, 3, 32, 4, 24, 6, 16, 8, 12 করবে, আসতে বাধ্য। 96, 4, 100, 48, 24, 72, 72, 32, 94, 94, 3, 97, 98, 2, 100, তাহলে 200 হয়ে গেল। এখান থেকে হচ্ছে 16, 12, 28, 28, 36, 210 আসছিল মনে হচ্ছে, 252 আসা উচিত। কিন্তু স্যার আসছে না কিছুতেই। কেন আসছে না দেখো না।
ওই তো, এই তো মিলে গেল। 96 4 100। আরে তুমি তো ওর মতো করে করো না, বড়গুলোকে একসাথে যোগ করে নাও। 96 48 32 24 যোগ করলে কত হয়? 96 48 24 32। আমি যেমন যোগ করলাম, দেখো আমি যোগ করলাম 96 প্লাস 4 100 হলো। তারপর যোগ করলাম আমি 48 24 72 72 32 কত হয়? হ্যাঁ হ্যাঁ স্যার 72 ঠিক আছে 32 104 আসবে না কেন, বাধ্য আসতে। পরের কোশ্চেন। A স্যার train 8টা leaves 2 PM। A train leaves a station at 6:14 a.m. and reaches its destination after 13 hours and 14 minutes. The time at the destination is কত হবে? একটি ট্রেন সকাল 6:14 এ স্টেশনে ছাড়ে এবং 13 ঘন্টা 48 মিনিট পরে তার গন্তব্যে পৌঁছায়। গন্তব্যে পৌঁছানোর সময় কত? কি হবে? স্যার 8টা 2 PM। 8টা 2 PM বলছে। 6:14 8টা 2 AM এ দিয়েছিল, 12 ঘন্টা আগে যোগ করে দিলে 6:14 কি হয়ে যাবে? যেটা AM ছিল, PM যদি 12 ঘন্টা যোগ করে দাও তখন 6:14 কি হয়ে যাবে? PM হয়ে যাবে। PM তারপর আর বাকি কত নেবে? 1 ঘন্টা 48 মিনিট, তাই তো? তো 6:14 থেকে 7:14 আর 48 করে দিলেই তো হয়ে যাবে, 8টা 2 PM হবে, তাই তো? বুঝে গেছে? হ্যাঁ স্যার। না স্যার বুঝতে পারিনি, একটু বলে দিন। তোমার 6:14 AM আছে, যদি 12 ঘন্টা যোগ করো তখন এটা কি দাঁড়িয়ে যাবে? PM হয়ে যাবে। 6:14 PM হয়ে যাবে। বাকি থাকলো 1 ঘন্টা 48 মিনিট, 1 ঘন্টা যোগ করলে কি হয়ে যাবে? 7:14 PM হয়ে যাবে। 48 মিনিট যোগ করলে কি হয়ে যাবে? 8টা 2 PM হয়ে যাবে। বুঝতে পারলে? 13 ঘন্টা 48 মিনিটকে 12 ঘন্টা 1 ঘন্টা 48 মিনিট সহজে চলে আসবে। পরের কোশ্চেন। The difference of the place value and the face value of 5 in 35362 is কত হবে? 4995 অপশন 3। 4995। অপশন 3। অপশন 3 বলছে 4995। পরের কোশ্চেন, আশা করি এটা বোঝাতে হবে না। 1 নম্বরটা। 2 নম্বরটা বলো। 10 ones 10 tens 10 thousands equal to 10টি 1 10টি 10 10টি হাজার সমান কত স্যার হবে? অপশন 3। 10টি হাজার মানে কত? 10,000। 10টি 10 মানে কত? 100। 10টি 1 মানে কত? 110 মানে 10। অপশন কি হবে? হ্যাঁ স্যার, আচ্ছা 10,110। 3 অপশন 3। পরের কোশ্চেন। The sum of the positive factors of 210. The sum of the positive factors of 210. স্যার আগের অঙ্কটা অ্যান্সারটা কোনটা হলো? ওই 2 নম্বর না? 3 নম্বরটা হবে। 3 নম্বরটা 10টা কি ছিল? 1000 10,000 হবে, হ্যাঁ তাই তো? 10,000 হলো। হ্যাঁ তারপর 10টা 10 মানে কত? 100। 10টা 10 মানে 100। আচ্ছা আবার 10 1। 10টা 1 মানে 10। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 10,110। পরের কোশ্চেন। The sum of the positive factors of 210. মিউট করো মিতা। The sum of the positive factors of 210. একই কোশ্চেন আগে যেটা করলাম। আগে 210 কে ভেঙে ফেলো।
576. The sum of the positive factors of 210. 210 কে প্রথমে ভাঙবো 105 কত দিয়ে যাবে 5 দিয়ে 21 3 দিয়ে যাবে 3 সাথে 21 ঠিক তো তাহলে 210 সমান 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 7 কারোর ডাউট আছে কারোর ডাউট নেই তো এবার আনসার বের করব কি হবে প্রথমটার জন্য 2 টু দি পাওয়ার 1 ছিল 2 স্কয়ার মাইনাস 1 হবে তাই তো বাই 2 minus 1. -1 ইন্টু 3 স্কয়ার মাইনাস 1 বাই 3 মাইনাস 1 3 - 1 into 5 square minus 1 by 5 minus 1 into 7 square minus 1 by 7 minus 1 কত দাঁড়াচ্ছে 4 থেকে একবার দিলে 3 576 into 9 থেকে একবার দিলে 8 বাই 2 মানে 4 into 25 থেকে একবার দিলে 24 24 বাই 4 মানে 6 49 থেকে একবার দিলে 48 48 বাই 6 মানে 8 তো 4 3 12 6 72 8 কত হচ্ছে 576 তাই তো দেখো সবাই বুঝলে কিনা কারোর হ্যাঁ ডাউট স্যার থাকলে মাইক্রোফোন অন করে বলো কারোর যদি ডাউট থাকে মাইক্রোফোন অন করে বলো বুঝে গেলে কনফার্ম করো বুঝে গেলে কনফার্ম করো কোথাও ডাউট থাকলে মাইক্রোফোন অন করে বলতে পারো পরের কোশ্চেন 26 and 26 hundredths is written as 26 এবং 26 শতককে লেখা হয় কিভাবে $26 and 26 hundred 26,026 অপশন এ অপশন এ স্যার 2626 অপশন 4 স্যার 26 and 26 hundred এটা স্যার তো written পয়েন্ট as না তো ও কমা না পয়েন্ট ওটা 2626 এ প্রথমে দিয়েছে 2626 পরেরটা দিয়েছে 26.26 পরেরটা দিয়েছে 262.6 পরেরটা দিয়েছে 2.626 কি হবে এর 2626 তাই তো আমি আমি বললাম স্যার লিখে না স্যার দুটো করে তিনটে করে মানে কমা দিয়ে ওটা ভাবছিলাম অপশন 1 ইজ দ্য রাইট অ্যান্সার 2626 শুধু আগে এটা লিখেছে তাই অনেকে গুলিয়ে ফেলে ব্যাপারটা 26 এবং 26 শতক যেটা বলেছে অ্যাকচুয়ালি 2626 যেটা তো আমরা 2626 বলি তাই আমরা মানে এইটা আগে বলি তারপর এটা বলি কিন্তু এখানে উল্টে দিয়েছে যাতে তুমি কনফিউশনে পড়ে যাও তো আনসার অপশন 1 পরের কোশ্চেন দ্য প্রোডাক্ট অফ দ্য রিমাইন্ডার্স অফ এত এন এত বলছি 19,009 কে যদি 11 দিয়ে ভাগ করো আর 9090 কে যদি 11 দিয়ে ভাগ করো যে রিমাইন্ডার দাঁড়াবে তাদের প্রোডাক্ট কত হবে স্যার 4 the product of the remainders of আর বলছে প্রথমটাই যদি আমি ভাগ করতে যাই প্রথমটাই 1 দ্বিতীয়টাই 4 দিয়ে 4 প্রথমটাই ভাগ করতে গেলে 19009 তাকে যদি আমি 11 দিয়ে ভাগ করতে যাই কি হবে প্রথমে 11 একে 11
কত নামবে? 8 80 হয়ে গেল। 11 সাথে 77, 3 30, 11 দুনে 22, 8 89, 11 আসতে 88, অবশিষ্ট বেঁচে থাকলো 1। এটাই হচ্ছে অবশিষ্ট। তো এটা হচ্ছে 1728, এখানে অবশিষ্টটা হলো 1। সেকেন্ড কেস 90 90 90, আমরা যদি 9090 কে 11 দিয়ে ভাগ করি তখন কত আসবে? 11 প্রথমে ভাগ দেব, 11 8 88, দিলে কত হবে? 2। তারপরে কত হচ্ছে? নেক্সট 29, 11 দুনে 22, 7 70, 11 66, অবশিষ্ট 4। এখানে 4, আগে 1, তাদের গুণফল কত হবে? 4 হবে। গুণফল বলেছে। প্রোডাক্ট অফ দ্য রিমাইন্ডার। পরের স্যার কোশ্চেন। ওই প্রশ্নটা এবার একটু বুঝিয়ে দিবেন, বুঝতে পারলাম না ঠিকঠাক। দ্য প্রোডাক্ট অফ দ্য রিমাইন্ডার সব এত তো বলছে তোমাকে 20। 19। 20 হ্যাঁ, কি হবে। বলছো? ওটা নেক্সটটা, সরি ঠিক আছে sorry। প্রশ্নটা একটু বুঝিয়ে দিন না। কোন কোশ্চেনটা বুঝিয়ে দিতে বলছো? ছয়েরটা স্যার, 6 নম্বরটা, আগেরটা 6 নম্বর কোশ্চেনটা বলছে 26 and 26,000 hundreds is written as, এটাকে কিভাবে লেখা হয় এটা বলতে যাচ্ছে। 2626 এবং 26 শতককে আমরা একসাথে কিভাবে লিখি? যেটা তোমরা পড়ো না 2626, এই যে কথাটা পড়ো মানে কি? কিন্তু স্যার মাঝে তো একটা অ্যাভাব দিয়ে দিয়েছি। হ্যাঁ, তাই তো বলি আমরা 2626 যেটা পড়ি। তো তুমি যখন 120 পাও, 120 পাও কি করে? তো তোমাকে 120 দিলাম, এই 120 আসে কি করে? একটা 100 100 আর 20 মিলে। 120 এটা দুটো 10 মিলে, এইভাবেই তো বলো না যে 100 এবং 20 মিলে 120, 100 এবং 20 টোটাল 120, যেখানে তুমি 26 এবং 26 শতক মিলে 2626। বুঝলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। পরের কোশ্চেন, হাউ মেনি আর 1/6 ইন 3.1/3? 20টা। 3.1/3 সংখ্যাটিতে কতগুলি 1/6 আছে? 3.1/3 মানে 10/3। 10/3। টার্গেট কি হবে? নিচে 6 নিচেরটাকে বানানো। 6 বানানো। নিচে 6 বানাতে গেলে 2 দিয়ে গুণ করব, তাহলে হয়ে যাবে 20/6। তো 20/6 কটা 1/6 আছে? 20টা। তো আনসার হবে 20। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? পরের কোশ্চেন, what number should be subtracted from the product এত so as to get এত? 1109 into 505, সেখান থেকে কত বাদ দেবে যাতে 505050 আসবে? 3 নম্বর। 3 নম্বর বলছে, অপশন 3 বলছে। স্যার এত বড় বড় গুণ করতে হবে এক্সামের সময়? 505 আর 1109 গুণ কি করার দরকার আছে? ওয়ান 1109 into 505 বলছে হোয়াট নাম্বার শুড বি সাবট্রাক্টেড ফ্রম দ্য এত হ্যাঁ স্যার ঠিক প্রোডাক্ট। আছে, মানে 1100 আর 500 দিয়ে গুণ করলেই হবে। অপশন 3 হবে। 1109 আছে, 3। 505 আছে, 54995।
তো একটু বুদ্ধি খাটালেই হয়ে যাবে। আমাদের যখন বলছে যে হোয়াট নাম্বার শুড বি সাবট্রাক্টেড ফ্রম এত, তোমাকে এদের গুণফলটা থেকে বলছে কত বাদ দেবে যাতে 5050 পাওয়া যায়। তার মানে উল্টে তোমাকে এটা বলছে যে এই নাম্বার থেকে এটা বাদ দিলে কত পাওয়া যায়। সোজা কথা একই, কারণ এই রেজাল্ট থেকে এটা বাদ দিলে যেটা পাওয়া যাবে ওই ওটাই আমাদের চাইছে মেনলি। কারণ আমরা এটা মাইনাস এটা সমান এটা, এখান থেকে এটাকে এদিকে পাঠালে এক্স কে ওদিকে পাঠালে এক্সটা বেরিয়ে যায়। তো সোজা কথা আমরা এই গুণফলটা থেকে এইটা বাদ দিতে চাইছি। এবার এই গুণফলটা, হ্যাঁ এই গুণফলটা অরিজিনালি কত আসছে না পুরো গুণটা 560045। পুরো গুণ করার দরকার নেই। 1100 সাথে 500 গুণ করলে হবে, কত হবে? স্যার এই গুণটাও সোজা, মাঝখানে তো জিরোই আছে, এক সে মিনিটও তো লাগছে না। 5 এইটাই 55। বরঞ্চ আবার প্লাস করতে হবে, বেশি হ্যাপা। স্যার না, এটাই দেখো, ঠিক আছে, 5 11 55 হবে, পিছনে 4টে শূন্য, তার তোমার সঙ্গে ওটা যেটা প্লাস সুবিধা করে হবে, দিলেই হবে। তোমার যেটা সুবিধা হবে তাই করো। অনেক নিয়ম শিখিয়ে দিয়েছি, আমি আর পাচ্ছি না, তোমার উপরে ছেড়ে দিলাম। চলো এটা করো। দ্য পেরিমিটার অফ এ স্কোয়ার ইজ 20 সেমি। কোন বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 20 সেমি। এ রেক্টাঙ্গেল হ্যাজ দ্য সেম উইথ অ্যাজ দ্য স্কোয়ার। একটা আয়তক্ষেত্রের প্রস্থটা বর্গক্ষেত্রের প্রস্থের সমান, মানে বর্গক্ষেত্রের সমান আর কি, একটা সাইডের আর কি। তো দ্য লেন্থ অফ দ্য রেক্টাঙ্গেল ইজ ডবল ইটস উইথ। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ। দ্য এরিয়া ইন স্কোয়ার সেমি অফ দ্য রেক্টাঙ্গেল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 100। স্যার 50। 50 স্যার, 50। 50 হবে, 50। 50। 50 বলছে কোন বর্গক্ষেত্রের পরিসীমা 20 সেমি। এটি আয়তক্ষেত্রের প্রস্থ বর্গক্ষেত্রের প্রস্থের সমান। তার মানে কি বোঝায়? পরিসীমা 20 সেমি প্রস্থ মানে আমরা বলতে 5 আর পারি দৈর্ঘ্য 10 দিয়ে ক্ষেত্রফল 50। এল প্লাস বি হচ্ছে 10, তাই তো? বর্গক্ষেত্রের পরিসীমা, সরি ভুল লিখলাম, না বর্গক্ষেত্রের স্যার, পরিসীমা 20 মানে 4s20। একটা হচ্ছে এ হচ্ছে 5। এবার আয়তক্ষেত্রের প্রস্থ বর্গক্ষেত্রের প্রস্থের সমান মানে এটাই হচ্ছে আয়তক্ষেত্রের প্রস্থ। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ, তার মানে এল কত হবে? 10। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? দুজনের গুণফল। বাচ্চা অঙ্ক। স্যার আমার একটা অঙ্ক বাদ হয়ে গেছে, 3 মাথায় সেই হাফ ছিল, ওই অঙ্কটা একটু দেখিয়ে দিন না একবার। কোনটা গো? হ্যাঁ এইটা এই যে 8-এর অঙ্কটা। 3 পূর্ণ 1-এর 3 এটা। 3 পূর্ণ 1-এর 3 মানে 10-এর 3, ঠিক আছে? তো 10-এর 3-এর মধ্যে কতগুলো 1-এর 6 আছে? তো ও তুমি নিচে 6 বানাতে গেলে 2 দিয়ে গুণ করবে। 3 পূর্ণটা মাথায় ভেবেছি, মাথায় 1/3 আছে। না, পরের কোশ্চেন। The product of the place value of 5 and 6. The product of the place value of 5 and 6 in 70560. The product of the place value of অপশন 5 সি, and 6 in এত 3000। 3। 3000। 3000 বলছে। 30,000। 30,000 চারেরটা স্যার বলছে। 30,000। 30,000। The product of the place value of সরি স্যার, 5 and 6. 30,000। The product of the place value of 5 and 6. 5 এর ক্ষেত্রে কত হবে? 500 500। আর 60। 500 into 60। তো 5 6 30-এর পরে 3টে শূন্য। পরের কোশ্চেন, when এত is divided by 43, কোশ্চেন কত হবে?
when 3010301 is divided by 43 quotient কত হবে? স্যার অপশন সি হবে। 4 স্যার। অপশন 4 বলছে, অপশন 3 বলছে। অপশন 3। অপশন 3 হবে। when 3010301 is divided by 43 অপশন 3 হচ্ছে স্যার। অপশন 3। ওই যে অপশন 3। কি করব প্রথমে? 7 দিয়ে 43 যাবে। অরিজিনালি ঘটনা হয় কি জানো? ঘটনা হয় প্রথমে 3 কে ভাগ করার চেষ্টা করা হয়, কিন্তু 3 যায় না, 3 নামে। এখানে তখন একটা শূন্য দিতে হয়, দিয়ে আরেকটাকে নামাতে হয়। আবার ভাগ যায় না, দিতে আবার একটা নামে, তারপরে কমপ্লিটলি কাজ করা শুরু হয়। তো আমরা এখানে অত ভাবি না, প্রথমের দিকে 0 যেহেতু বাঁ দিকের শূন্যের দাম নেই, এই জন্য করি না, ডিরেক্ট যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ একসাথে নিয়ে নেই। তো 43 কত হবে? 301ই হবে। পুরো পুরো মিলে যাচ্ছে, তাই তো? তো নেক্সট 0 নামলো, 0 নামলে 0 দিয়ে 3 নেব। 0 0, তারপর কত নামবে? 3। 3 ভাগ যাবে না, মানে ভাগ যাচ্ছে 0 দিয়ে। 3 নেক্সট কত নামবে? এটা অবশিষ্ট 0 আবার 0 দিয়ে 1। 0 43 শূন্য কত হবে? 0 30 নামলো, কত দিয়ে যাবে? 7 আবার। 7 এইটাই হচ্ছে প্রসেস, বুঝতে স্যার কিন্তু পারলে কি? এইভাবে কিন্তু করতাম না, 0 দিয়ে নামিয়ে নিতাম পরপর, মানে তাই শিখেছি। সেটার কারণ হচ্ছে এটাই, লজিকটা আচ্ছা। হচ্ছে এটাই, যেটা আমি আগের অঙ্কেও তাই বললাম, যে তোমার প্রথমে আমরা যখন দেখলাম যে 301কে 43 দিয়ে, 301কেও কিন্তু ডিরেক্ট পাই না, 301টাও কিন্তু ডিরেক্ট পাই না, প্রথমে 0 দিয়ে আসে, ঠিক আছে? তো ওইভাবে কিন্তু মেন ঘটনাটা হয় কিন্তু এইভাবে, ঠিক আছে? পুরো স্টেপ যদি দেখানো হয়, 301 0 301 43 দিয়ে ভাগ করতে যাচ্ছি। প্রথমে 43 শূন্যে 0 3 নামলো, এবার হচ্ছে 43 শূন্যে 0, এবার আরেকটা 0 নামলো, 43 শূন্যে 0, এবার 1 নামলো। এবার আমরা সাথে দিতে পারছি, এই দিকের শূন্যগুলো ভ্যালিড নেই বলে এগুলো করি না, কিন্তু এইখানে সেই জিনিসটা কাজে লাগছে। 301 43 7 হয়ে গেল, তো পরে 0 নামলো, 0কে ভাগ করব। তো দেখো ভাগযার নিয়ম কি না, যদি রেজাল্টটা ওর থেকে ছোট আসে তখন তো তুমি ভাগ করতে পারবে না, তুমি তো 43 শূন্য 0 করতেই পারছো, তাহলে প্রবলেম কোথায়? ভাগ যাচ্ছে। তো এবার অবশিষ্ট যখন তুমি এটা ভাগ হয়ে গেল, তো তখন তুমি 3 নামালে, এই 3 নামলো। এবার তুমি দেখছো যে 43 শূন্য 0 হচ্ছে, তাহলে 3 অবশিষ্ট। এই এখানে যখন 3টা লিখছি তখন অবশিষ্ট 3, আর এখানে যখন 3 লিখছি তখন কিন্তু নামিয়েছি, জাস্ট ক্যালকুলেশন করা হয়নি। এবার 0কে নামালাম, 30 হলো, আবার ভাগ যাওয়ার চেষ্টা করছি, দেখলাম কত, 30কে 43 দিয়ে ভাগ করলে কত দিয়ে যাবে না 43 শূন্য 0, তো অবশিষ্ট কত না, এখন অবশিষ্ট 30। এবার 1 নামালাম, 301 হলো, এবার গেল ভাগ, তবে গিয়ে পারফেক্ট কারেক্ট আসবে। বুঝতে পারলে? বুঝতে পারলে কি সবাই? হ্যাঁ স্যার। পরের কোশ্চেন, 10 tens ভাজিতক 11 hundreds প্লাস 12 ones ইকুয়াল টু কত হবে? 10টা 10, 11টা 100, 12টা 1, যোগফল কত হবে?
10টা 1 টেন্স, 2 1 2 100, 11টা 100 কত হবে? আচ্ছা এটা মনে হয় প্লাস হবে, এটা প্লাস। 11টা 100 কত হবে? 1100। তারপর 12টা 1, হ্যাঁ অপশন স্যার, ওটা ডিভাইড হলে তো 23 হয়ে যাচ্ছে। 1 2 1 2, ওটা প্লাস হবে। যোগফল হলো, এটা আমার লেখার দরকার কি ছিল, সব তো প্লাস দিয়ে আছে। ঠিক আছে, বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছো? পরের কোশ্চেন, দ্য নাম্বার অফ ফ্যাক্টরস অফ 42, দ্য নাম্বার অফ ফ্যাক্টরস দিয়েছে, এখানে কিন্তু সাম চাইনি, জাস্ট নাম্বার অফ ফ্যাক্টরস। সিক্স স্যার। কত হচ্ছে? স্যার 8। হ্যাঁ স্যার 8 গুণ করতে হবে, আমি 8 8 নিয়ম কি বলা হয়েছিল? ফ্যাক্টরস এর মাথাগুলোকে পাওয়ার গুলোকে বাড়িয়ে দিতে হবে এক এক করে, দিয়ে তাদের গুণ। 8 হবে আনসার। পরের কোশ্চেন, স্যার এটা একটু বলে দিন, এটা দেখিনি। কি হলো? একই তো বললাম। না, আগেরটার মতো তো হলো না, এটা তো আলাদা, কি পার্থক্যটা? কোথায়? ওটা একই তো। 2 3 কত হলো এটা? না, 2 এটা 3 7 নাম্বার হলো স্যার, না? ওটা কি বলেছিল? ওটা সাম ছিল। নাম্বারসের আচ্ছা, সময় কি বললাম, যে মাথায় যেগুলো থাকে সেগুলোকে জাস্ট এক করে বাড়িয়ে দেওয়া। তো মাথায় এটা 1 আছে, 1 বাড়িয়ে দিলে কি হচ্ছে? 2 স্কোয়ার। 2। এটা 1 বাড়িয়ে দিলে কি হবে? 2। এটা 1 বাড়িয়ে দিলে কি হবে? 2। শুধু এইগুলো লিখতে হবে, 2 টু দি পাওয়ার বলে লেখার দরকার নেই, বুঝতে পারলে? শুধু এইটুকু লিখতে হবে। ওটাই তো সবার প্রথমে বললাম, জাস্ট পাওয়ারে যেটা থাকবে তাকে 1 করে বাড়িয়ে গুণ করে দিতে হবে। পাওয়ারে যা থাকবে তাদেরকে 1 করে বাড়িয়ে গুণ করে দিতে হবে, সেটাই হবে আনসার। শুধু যদি নাম্বার অফ ফ্যাক্টরস বলি, সাম বললে তখন পুরোটা নিয়ে করতে হবে, ঠিক আছে? পরের কোশ্চেন, when 3488 is divided by 12 and 2478 is divided by 11, the difference between the remainder in both cases. when 3488, যখন 3488 কে 12 দিয়ে ভাগ করলে এবং 2478 কে 11 দিয়ে ভাগ করলে যা যা ভাগশেষ পাওয়া যায় তাদের বিয়োগফল কত হবে? পাঁচ। স্যার 5। স্যার 5 এসছে। 5। 3488 12 দিয়ে ভাগ করো, 12 দুনে 24, 10 108, 12 9 108, কত নামলো? 8। 8। আচ্ছা এইটা কিন্তু রিমাইন্ডার কি? না, 0 দিতে হবে। এটা কিন্তু রিমাইন্ডার নয়, তাহলে কিন্তু কোশ্চেন ভুল হয়ে যাবে। এখানে কি হবে? 12 শূন্য 0, এবার 8 অবশিষ্ট বেঁচে থাকলো, বুঝতে পারলে? এটাই হচ্ছে অরিজিনাল টেকনিক। তো 290 ইন্টু 12 প্লাস 8 করবে, দেখবে পুরোটা মেলবে। 290 ইন্টু 12 করবে, আসবে 3480, তার সাথে 8 যোগ করবে 3488 হবে। এটাই হচ্ছে নিয়ম। তো অবশিষ্ট হচ্ছে 8। আচ্ছা তারপরে হচ্ছে
2478। 2478 কে 11 দিয়ে ভাগ করলে কত বাঁচবে? 3 হবে 11 দিয়ে তো ভাগ করার দরকার নেই, এখানে তো আমরা এরকম করে দিতে পারি 8 4 12 7 2 9, গ্যাপটা হচ্ছে 3, তো 11 দিয়ে পুরো ভাগ করতে গেলে 3 অবশিষ্ট বেঁচে যাবে, 8 থেকে 3 বাদ দিলে 5, এটাই অ্যান্সার হবে, তাই তো? পরের কোশ্চেন, A train leaves স্টেশন P at 8টা 18, P স্টেশন থেকে 8টা 18-তে ছেড়েছে and reaches the স্টেশন Q 10টা 28 PM, এটা AM, এটা PM, on the same day, the time taken by the train to reach Q, Q তে পৌঁছাতে কত টাইম লাগেছে? ও আরো আছে, ও এটা বাংলায় দিয়ে আছে। একটি ট্রেন কোনোদিন পি স্টেশন থেকে 8টা 18 AM নাগাদ ছেড়ে ওই একই দিনে কিউ স্টেশনে পৌঁছালো, পৌঁছেছে কটায়? 10টা 28-এ, তাহলে 8টা 18 স্টার্ট, 10টা 28-এ পৌঁছেছে, টাইম কত লাগলো? 14 ঘন্টা 10 মিনিট। অপশন 1 তাহলে 8টা 18 AM এ এখানে স্টার্ট, তো 8টা 18 AM মানে তো এটাকে তো PM করে নিতে হবে 12 সাথে যোগ করে 10টা 28 PM, তো 8টা 18-এর সাথে 12 ঘন্টা যোগ করলে তোমার 8টা 18 PM হয়ে যাবে, আর বাকিটা দেখে নাও কত, তাহলেই তো আনসার হয়ে যাবে। আশা করি পেরেছো। পরের কোশ্চেন, 8টা 18 PM হচ্ছে, তারপরে 10টা 28 PM মানে এটা কি করতে 8টা 18 PM থেকে 10টা 28 কতক্ষণ? 8টা 18 PM আর 10টা 28 PM, পার্থক্য কত? 2 ঘন্টা 10 মিনিট না? হ্যাঁ 2 ডিফারেন্স ঘন্টা 10 মিনিট। ওদিকে 12 ঘন্টা, 2 ঘন্টা 10 মিনিট, এটাই আনসার। বুঝেছো? 28 নাম্বারটা কত অ্যান্সার হয়েছে? 5 হয়েছে তো? কোনটা? হ্যাঁ 5। চলো পরের কোশ্চেন, perimeter of a square is 24 semi and length of a rectangle is 8 semi. If their perimeter of the square and the rectangle are equal, then the area of the rectangle কত হবে? কোন বর্গক্ষেত্রের পরিসীমা 24 সেমি, বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 24 সেমি, এবং কোন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি। If the perimeter of the square and the rectangle are equal, যদি বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের পরিসীমা সমান হয়, তবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? Perimeter of a square is 24 semi and the length of a rectangle is 8 semi. If the perimeters of the square and the rectangle are equal, square এবং rectangle perimeter যদি equal হয়, 32 স্যার 32 area of the rectangle কত হবে? সোজা কোশ্চেন একদম। স্যার এখানে প্রিভিয়াস ইয়ারের প্রাইমারি আপার প্রাইমারি সব মিলিয়ে আছে তো, না কোনটা? একসাথে পেপারগুলো মানে মিক্সড করে আছে। আচ্ছা 32 হচ্ছে তো। Perimeter of a square 24, length of a rectangle 8 semi. If the perimeter of the square and the rectangle are equal, rectangle perimeter সমান মানে আমরা জানি লেন্থ প্লাস ব্রেথ মানে 12 হবে, তার মধ্যে যেহেতু লেন্থটা 8, তাহলে বিটা হবে 4, এল হচ্ছে 8, বি হচ্ছে 4, এরিয়া মানে 32। পরের কোশ্চেন, the difference between the place value and the face value of the number 3 in এত, the difference between the place value and the face value of number এত, 297 297। place value and face value of 3, 300 minus 3, 297। পরের কোশ্চেন, 11 ones plus 11 tens plus 11 100 equal to কত? 11টা 1, 11টা 10, 11টা 100, 11টা 100,
11টা 1 10, 2 2 1 অপশন 12 2 21 11টা 1, 1 2 2 1, 1100, 11 tens, 11 ones. পরের কোশ্চেন, the sum of 509 and 3028 is কত হবে? 509 এবং 3800, 3028, 3000, অপশন এ 3 5 3 7 অপশন 1 আচ্ছা এখানে বাংলাতে মনে হয় ভুল আছে, 3028, বাংলায় লেখাটা ভুল আছে। 3028 মানে কত? 3028 3028 আর 509 আর ওখানে বলছে 509। 3537 3537 35 3028, এটা ভুল করে 28-এর, হ্যাঁ 3028ই তো লিখেছে, 28-এর যোগফল, না ঠিকই লিখেছে, 800 না তো, ঠিকই লিখেছে 3028-এর যোগফল, 509 এবং 3028-এর যোগফল ঠিকই লিখেছে, তো 3537 হচ্ছে। আপাতত এই টাইপের কোশ্চেন শেষ। স্যার এইচসিএম এলসিএম থেকে কিছু থাকলে করাবেন। স্যার বলো। বলছি আমি না ওই রিয়েল নাম্বার, তারপরে ওই যে কি সব আছে না, কি সব মানে অনেকগুলো নাম্বার, সেই রুট দেওয়া থাকলে কি নাম্বার, যার ওই যে ভিডিও নাম্বারের লাগবে, দয়াগুলো বলে দিন না। যার যেটা ভিডিও লাগবে আমাকে মেসেজ করবে বা ওগুলোকে গ্রুপে কি বলবে, বলে? আমি রাতে দিয়ে দেবো। নাম্বার সিস্টেম, নাম্বার সিস্টেমের ইনিশিয়াল ভিডিওটা যেটা বলবে, নাম্বারের রিয়েল নাম্বার, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, ওদের হ্যাঁ হ্যাঁ ডিটেলস, হ্যাঁ হ্যাঁ, এগুলো এগুলো এই ভিডিওর লিংক আমি দিয়ে দেব, তোমরা গ্রুপে করে মেসেজ করে রেখে দেবে। পার্সোনাল ভাবে মেসেজ করে রাখার দরকার নেই, কারণ তাতে অনেক মেসেজ থাকে তো সবার দেখা প্রতিদিন সম্ভব হয় না, কিন্তু গ্রুপের মেসেজটা আমি প্রতিদিন রাতে একবার চেক করে নিই। তো এই কারণে গ্রুপে মেসেজটা করে রাখবে যে এই ভিডিওটার লিংক দিন, তো আমি সেটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? তাহলে তোমার কমপ্লিট হয়ে যাবে। স্যার একটা একটুখানি বলে দেবেন এখন। কোনটা গো? 3, আমি বলছি 3√0.9, এটা ইকুয়াল টু 3, কত হবে এখানে? না, 3 হ্যাঁ রুট বলো। ওভার 3 হ্যাঁ, √0.9, 3√, বাইরে মানে 3টা বাইরে, তারপর রুট দিয়ে হ্যাঁ 0.9। এই 3টা কি এইরকম 3 বলতে চাইছো? হ্যাঁ ও না স্যার, না না না, এটা বাইরে, মানে 3 উপরেরটা ইন্টু যেভাবে বলছো? লিখেছেন, হ্যাঁ 3 ইন্টু 3 ইন্টু √0.9 বলছো, তাই তো? এটাই তো কোশ্চেন। হ্যাঁ স্যার। এই 0.9 এর বের করতে গেলে কি করে বের করতে হয় 9 জানা বাই আছে রুট কারো? 10 হয়ে গেল তো। হ্যাঁ 0.9টা তো 0.9 বাই 10 9 বাই রুট 10 হচ্ছে। এইটা হচ্ছে √9/10, তাই তো? হুম, আর বাইরে এবার 3 এটা আছে। এটা কত? এটা মানে 3 বাই রুট 10। স্যার 3 বাই নাম্বারে রুট আনতে 10, হবে, নাম্বারে কিন্তু আনতে হবে। ক্যালকুলেশন করলে কত আসবে তা জানি না। স্যার বলছি আপনি ওই √2√1 এর একটা সিস্টেম শিখে দিয়েছিলেন না, ওই পিছনে 1000 যোগ করে পয়েন্ট, এইটা কত হবে সেটাই বের করো, তাহলেই তো হয়ে যাবে। ওটা বার করেছি স্যার, মানে ও করা- 1000 গুণ করে। এটা কত আসবে? 0.948 এরকম আসছে। কি করে করতে বলেছিলাম মনে হ্যাঁ আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ ওই 1000 গুণ করতে হবে, তারপরে ওটা যেরকম ভাগ করতে হয় না, ওই স্কোয়ার করে করে 3 3 9 9 9 9 81 হবে, সেক্ষেত্রে ওইভাবে আসবে। কিন্তু ওই বাইরের 3টা আমি কিভাবে করব? এটা এর সাথে গুণ করে দেবে, 3 ইন্টু 0.948, এটাই তো তোমার ক্যালকুলেশন হবে। 3-এর সাথে এটা গুণ হবে জাস্ট, যদি বাইরে 3 থাকে, আর তো কিছু না। √0.9, তোমাকে যদি এরকম প্রবলেম দেয়, রুটের ভিতরে যদি তোমাকে এটা দিত না,
0.09, তখন কি করতে বলতে পারবে? 9/1 3/10 বেরিয়ে যেত। এটা মানে আমরা ডিরেক্ট লিখে দিতাম 0.3 বলে, 0.3 হতো, হ্যাঁ। বা 0.3। ঠিক আছে। কিন্তু তোমাকে যদি শুধু 0.4 দেয়, এইটাকে আমরা করব কিভাবে রুট করতে গেলে? ক্যালকুলেশনে না ওটা দেখছিলাম 2.2 কত একটা এসছে 2 দিয়ে, আগেরটা যেটা বললাম ওটা কি অ্যাপ্রোপ্রিয়েট? 2 কিভাবে আসবে 3 সঙ্গে 0.9 গুণ করলে? হ্যাঁ 0.94 এইটা আসছে, তো গুণ করলে আসবে তো অবশ্যই। 0.9 মানে কি একের থেকে কম হচ্ছে না, তো গুণ করলে তো কম রেজাল্ট আসবেই। তোমাকে যদি আমি 3-এর সাথে হাফ গুণ করতে বলি তাহলে কত আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ 9 মানে তো 1 থেকে কম, 0.9 মানে, ঠিক আছে। অবশ্যই না। আচ্ছা, এই কথাটা যেটা বলতে চাইছি এটা আগে ডিটেলস করো। 0.4 দিলাম, দিয়ে বললাম এই রুট করো, তো এই রুটের ভ্যালু কত আছে না 0.6322। কি করে আছে সেটাই হচ্ছে কোশ্চেন। স্যার 4,000 কে বা উৎপাদক বিশ্লেষণ করতে হবে। সবার প্রথমে আমরা কি করব, যে 0.4 যেটা আছে আমাদের টার্গেট হবে এখানে 0 বাড়িয়ে নেওয়া, ঠিক আছে? কারণ আমরা যখনই কারো রুট করতে যাই না, ধরো তোমার কাছে দিয়েছি আমি শুধু 0.4 দিয়েছি, তুমি কিন্তু রুট করতে পারছো না, কিন্তু তোমাকে যদি 0.04 দিতাম দুটোর জন্য তুমি তখন রুট করতে পারো। তো রুট করতে গেলে দুটো নাম্বার লাগে, তবে গিয়ে আমরা রুটটা করতে পারি, দুটো ডিজিট লাগে। মানে যেমন তোমাকে যদি 4 দেওয়া হয়, 0.4 দিচ্ছি বলে তুমি এর রুট বললে 2, তোমাকে যদি 0.9 দিই তখন রুট বলছো 3, তোমাকে যখন 16 দিচ্ছি রুট বলছো 4, তোমাকে 25 দিলে রুট বলছো 5। তো এই কারণে আমরা যখন আমাকে যদি শুধু 0.4 দেয়, আমরা এটাকে আগে কিছু শূন্য বাড়িয়ে নেব, কিছুটা বাড়িয়ে নেব, তাতে আমাদের কয়েকটা, তুমি আরো 0 বাড়াতে পারো কিন্তু আপাতত কিছুটা বাড়িয়ে নেব। এবার যেটা কাজ হচ্ছে, পয়েন্টটাকে তুমি ভুলে যেতে পারো অথবা পয়েন্টটাকে আগে বসিয়ে দিতে পারো। তো নেক্সট কাজ যেটা হবে, নিয়ম হচ্ছে এটা হচ্ছে 40, মানে পেয়ার বানিয়ে নেব দুটো দুটো করে। এটা হচ্ছে 40 প্রথমে, তো 600 মানে আমরা এরকম ভাবে যাব, রুট করা মানে 2 দুনে 4 হয়, 3 3 9 হয়, 4 4 16 হয়, 5 5 25 হয়, 6 6 36 হবে। তো প্রথমে 6 দিয়ে দেব, 636, কারণ 7 7 49 বেশি হয়ে যায়, এখান থেকে 4 নামবে, আবার হয়ে গেল 40, ঠিক আছে? কিন্তু এখানে একসাথে দুটো শূন্য নামাতে হবে, একটা নামালে চলবে না। তো দিলে তোমার কত আসবে? 400 আসবে, রাইট? এবার এখানে যখন 400, তখন এখানে যেটা 6 আছে সেটা এখানে কত হয়ে যাবে? ডবল হয়ে যাবে, 12। এবার কত হবে? কত দিয়ে দেব? এখানে যদি 1 দিই তাহলে 121, একে 121, 2 যদি দেই 242, 3 3 যদি দিয়ে দেই যাবে। 369। তো দিলে কত নামছে? 31। তাহলে এটা এখানে যখন 3 দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে এখানে 3 বসে যাবে, তাহলে তোমার 0.63। এরপরে বাকি একই প্রসেসে চলবে, এরকম আরো দুটো শূন্য বাড়িয়ে নিতে পারো, এরকম কন্টিনিউ করতে হবে প্রসেস। তো মোটামুটি এইটুকু হচ্ছে 0.4 যদি দেওয়া থাকে তার তাহলে রুট করলে যেটা দাঁড়াবে সেটা 0.63 দাঁড়াবে। এটা দেখলে মানে অবাক লাগে, 0.4 যা রুট করলে দাঁড়াবে 0.63, আরো আসবে কিন্তু এইটা হচ্ছে অ্যাপ্রক্স। বোঝা গেল কথাটা? এরকম অ্যাপ্রক্স পদ্ধতিটা ক ঘর অবধি বার করব? মোটামুটি দুটো ঘর বের করলেই হবে, তার বেশি লাগবে না। বলছি ওখানে যদি আমি 31 মানে পরে যদি দুটো শূন্য নিতাম, তো সেক্ষেত্রে আমি যদি ডবল যদি 63 ডবল করতাম। হ্যাঁ হ্যাঁ, পুরোটা ডবল করতে হবে, মানে যা আছে তার ডবল হবে, ওটা ভাগফলে তো যা আসবে তার 63 ডবল ডবল হবে। হবে। হ্যাঁ 63 ডবল হবে, আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, আজকে হচ্ছে কি বার? আজকে হচ্ছে তোমার রবিবার, তো রবিবার। আচ্ছা, কালকে রাত্রি 8টা থেকেও ক্লাস নেব, ঠিক আছে? কালকেও আছে তো কার ক্লাস আছে? এনকে স্যারের ক্লাস আছে না বাংলা। ও আচ্ছা, ঠিক আছে, রেকর্ডিং দেখে নাও, যার স্যার যার ক্লাস আছে। হ্যাঁ বলো। স্যার একটু আগে পরে করে নিলে ভালো হতো, তো ঘন্টা খানেক যদি ক্লাসটা করতে পারি। আগে পরে আসলে প্রবলেম হচ্ছে আমার তো টাইমের অসুবিধা,
আগে বলতে তোমরা 6টায় করলেও তো কারোর না কারোর ক্লাস পড়ে যাবে। হ্যাঁ, ওই স্যারের ক্লাসটা 1 ঘন্টা লেটে জয়েন করবো, স্যারকে বলবো। সোমবার দিন কার ক্লাস আছে 6টা থেকে? স্যার 8টায় আছে বাংলা স্যারের। আমাদের 6টায় কার ক্লাস আছে? বাংলা স্যারের? না স্যার, বাংলা বাংলা স্যারের ক্লাস 8টা থেকে আছে। না না, এনকে ছেলের ক্লাসটা 6:30 না 8টায়? 8টায়। স্যার 8টায়। 6টায় কারোর ক্লাস নেই তো? স্যার কালকে 8টা থেকে বাংলা আছে আমাদের। 6টায় নেই তো? না 6টায় নেই। না স্যার নেই। 6টায় নেই। তাহলে 6টা থেকে নিয়ে গেলে অসুবিধা হবে না তো তাহলে? না স্যার ভালো হবে, তাহলে জয়েন করতে পারবো। ঠিক আছে, তাহলে 6টা থেকে নিয়ে নিচ্ছি। ওকে, কালকে তাহলে 6টা থেকে ক্লাস নেব। 6টা থেকে বাকি আরো কিছু প্রবলেম নিয়ে আসবো, সেগুলো করবো। ঠিক আছে, চলো টাটা। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। গুড নাইট স্যার। হ্যালো স্যার, বলো। বলছি এই আজকের ভিডিওটা তো আপনি আপলোড করবেন তো ইয়েতে? দিয়ে দেবো, আজকে দিয়ে দেবো। ঠিক আছে।